আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম জানাচ্ছি আবারও আমাদের যে ক্লাস সেটা হচ্ছে সপ্তম অধ্যায়ের ক্লাসে। তো আমরা সপ্তম অধ্যায়ের ক্লাসটা হচ্ছে পুরোটা নিতে পারিনি, বিকালে আমরা নেওয়ার চেষ্টা করছিলাম, তো অনেকটাই আমরা নিয়েছিলাম, তবে অনেকটুকু বাকি আছে। হ্যাঁ, আমরা জাস্ট একটু করে আলোচনা করতে পারছি আর কি। মুদ্রাস্ফীতির চিত্রটাও আমরা দেখাতে পারি না ভালো করে। তো আমরা সবাই একটু হচ্ছে বন্ধুবান্ধব যারা আছে তাদেরকে একটু শেয়ার করে দিব। আমি একটু শেয়ার করে দিচ্ছি তোমাদের সাথে, একটু ওয়েট করো, আমরা একটু ক্লাসে শেয়ার করে দিই। সবাই একটু জয়েন করে ফেলো যারা আছো বাচ্চারা। ওকে, আমাকে একটু সময় দাও, আমি একটু শেয়ার করে দিচ্ছি, কেমন? একটু আমাকে সময় দাও, আমি একটু শেয়ার করে দিচ্ছি। ওকে, শেয়ার করে দিয়েছি আমিও, তোমরা একটু শেয়ার করে দাও তোমাদের ওয়ালে, ঠিক আছে? এবং বন্ধুবান্ধব থাকলে তাদেরকে একটু জানাও ক্লাসের বিষয়ে। আমরা পড়ব যেটা, সেটা হচ্ছে সপ্তম অধ্যায়, এবং আমরা এটার কিছু অংশ অলরেডি আমরা আলোচনা করে ফেলেছি। সো সেটার পরের অংশটুকু আমরা আলোচনা করব। যতটুকু আলোচনা করছি তারপর অংশটুকু পড়ব। আমি একটু বলে আসি আমরা কতটুকু আলোচনা করছিলাম, একটু আমি বলে আসবো, ঠিক আছে? আমরা কতটুকু আলোচনা করেছিলাম একটু আমরা বলে আসি, ঠিক আছে? আর সেটা হচ্ছে আমরা এখানে দেখাইছিলাম, দেখো এইগুলো আমরা পড়ছি, মুদ্রাস্ফীতির জ্ঞানমূলকগুলো, অনুধাবনগুলো, সৃজনশীল কী কী আসতে পারে সেটা আমরা দেখেছিলাম। গুরুত্বপূর্ণ কি, মুদ্রাস্ফীতি কী, তারপর এই সংখ্যাগুলো দেখাইছিলাম, অর্থের মূল্য কী, এমন, এবং এখান থেকে মুদ্রাস্ফীতি হার নির্ণয় করা সেটাও আমরা শিখেছি, কেমন? প্রথম যে ক্লাসগুলো আমরা নিয়েছি, আমাদের দুইটা অংশ যদিও ভাগ হয়ে গেছিল, এবং এখান থেকে আমি শুরু করব মুদ্রাস্ফীতির চিত্র থেকে, কেমন? আমি এখানে মুদ্রাস্ফীতির চিত্র থেকে আমি শুরু করব। সো সবাই একটু দ্রুত করে জয়েন করে ফেলো যারা ছিলে, এবং যারা বন্ধুবান্ধব আছে সবাইকে একটু শেয়ার করে দাও, ঠিক আছে? সবাই একটু শেয়ার করে দাও। কমেন্ট করে লাভ নাই ভাইয়া, কমেন্ট দেখেন। এখন তোমাদের যদি পরীক্ষার সময় আমি কমেন্ট দেখতে সময় পার করে দিই, তোমাদের এটা ক্ষতি না উল্টা? আমি সেটা করতে পারি? গল্প করতে করতে সময় পার করে দিলে এটা ক্ষতি হবে না উল্টা আরও তোমাদের? টিচার এই ক্লাসটা কতক্ষণ চলবে? আমাদের যতক্ষণ ক্লাস মানে কি হয় যে তোমার টপিক শেষ হবে না, এই চ্যাপ্টার শেষ হবে না, ততক্ষণ চলবে ইনশাআল্লাহ। এইটা সপ্তাহের উপর কী কখন পাইছে কে জানে, মানে ইলেকট্রিসিটি চলে যাচ্ছিলো বারবার, আইপিএস ঠিক করার জন্য পারাইছি, এটা নিয়ে গেছে, আইপিএস মেশিন নিয়ে গেছে, হ্যাঁ হয়তো কালকে নিয়ে আসবে ঠিক করে, এটা আর কি। সো আমরা এটার চিত্রটা আমরা আঁকবো, মুদ্রাস্ফীতির চিত্রটা আমরা আঁকবো, ঠিক আছে? সো আমি এখানে তোমাদেরকে মুদ্রাস্ফীতির চিত্রটা করাই দিব। সো চলো আমরা দেখি, আমরা এখানে যেটা করবো সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির চিত্র। আমরা সবাই একটু লিখে ফেলি, মুদ্রাস্ফীতির চিত্র। এখানে আমাদের দুই ধরনের চিত্র আঁকতে হবে, আমি দ্রুত করবো একটু, এটা আমি দেখাইছিলাম তোমাদেরকে অলরেডি। আচ্ছা, একটু নামটা আগে লিখে ফেলি। নাম হচ্ছে, প্রথমটাকে আমরা বলি চাহিদা বৃদ্ধিজনিত, একটা বলছে চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এই পাশে লিখি মুদ্রাস্ফীতিটা, চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। আর দুই নাম্বার যেটা, সেটা হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত
বৃদ্ধিজনিত ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই দুইটা চিত্র আমরা করব। চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি আর হচ্ছে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি, এই দুইটা চিত্র আমরা অঙ্কন করব। ঠিক আছে, সবাই একটু শেয়ার করে দিও ক্লাসটা যারা পরে দিয়ে যুক্ত হচ্ছে। আর এখানে আমরা দুইটা চিত্র আঁকবো। এই দুইটা চিত্র যদি আমরা ভালোভাবে বুঝতে চাই, এই দুইটা চিত্র যদি আমরা ভালোভাবে আয়ত্তে আনতে চাই, আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আরেকটা চিত্র সম্পর্কে জানতে হবে, যেটাকে আমরা বলছি এই দুটো চিত্র বুঝতে হলে আরেকটা চিত্র বুঝতে হবে, সেটা হচ্ছে মানচিত্র। হ্যাঁ, এই যে মানচিত্র, মানচিত্র মানে হচ্ছে এই চিত্রটা, এই দুটো চিত্র করতে আসবে সেটা আমাদেরকে জানতে হবে। হ্যাঁ, তো এখানের মধ্যে আমরা যদি বলি, এখানে আমরা দুটো অক্ষর নিচ্ছি। দেখো, ভূমি অক্ষে আমাদের হবে উৎপাদন। এই উৎপাদনকে আমরা কিউ দ্বারা প্রকাশ করতে পারি অথবা এটাকে ওয়াই দ্বারা প্রকাশ করতে পারি। কেন আমি বলছিলাম, কারণ আমরা বলছি ওয়াই মানে হচ্ছে কিউ মানে উৎপাদনের পরিমাণ, আর ওয়াই মানে হচ্ছে এখানে উৎপাদন বলতে কিন্তু সামগ্রিক উৎপাদনকে বোঝাচ্ছে। একটা দেশের যে টোটাল উৎপাদন সেটাকে কিন্তু বলা হয় যে উৎপাদন, মানে উৎপাদনের পরিমাণ এখানে বোঝাচ্ছে সামগ্রিক যে উৎপাদন সেটাকে। তাই এই সামগ্রিক উৎপাদনের আরেকটা নাম হচ্ছে জাতীয় আয়, যেটাকে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করি। ফার্স্ট পেপারে চ্যাপ্টার নাম্বার 9-এ কিন্তু এটা ছিল, জাতীয় আয়কে আমরা ওয়াই দ্বারা প্রকাশ করে থাকি। হ্যাঁ, তো এখানে তুমি চাইলে এটাকে কিউ দ্বারা প্রকাশ করতে পারো, ওয়াই দ্বারা প্রকাশ করতে পারো। ঠিক আছে, তাহলে ওয়াই দ্বারা প্রকাশ করলে কি ভুল হবে না? ওয়াই দ্বারা জাতীয় আয়কে বোঝাচ্ছে। তো এখানে যেহেতু উৎপাদনের পরিমাণ বলতে সামগ্রিক উৎপাদনকে বোঝানো হচ্ছে, জাতীয় আয় মানে কি? একটা দেশে জাতীয় মানে হচ্ছে একটা দেশে একটা নির্দিষ্ট সময়ে যে পরিমাণ পণ্য বা সেবা উৎপাদন হয়, আর্থিক মূল্যের সমষ্টিকে আমরা বলি সামগ্রিক আয় বা জাতীয় আয়। তো উৎপাদনের সমষ্টি, তাই না? টোটাল যে উৎপাদন হবে সেটা সমষ্টি, সেজন্য আমরা এখানে কিউ লিখতে পারি, ওয়াইও লিখতে পারি। তোমরা কি বুঝছো? তাহলে এখানে এটা হচ্ছে অ্যাগ্রিগেট সাপ্লাই রেখা। অ্যাগ্রিগেট সাপ্লাই মানে হচ্ছে আমরা কি পরিমাণ দ্রব্য, হ্যাঁ, অ্যাগ্রিগেট সাপ্লাই মানে হচ্ছে আমরা কি পরিমাণ দ্রব্য উৎপাদন করতেছি তার পরিমাণ বলতে পারো। হ্যাঁ, তাহলে অ্যাগ্রিগেট সাপ্লাই সেটা বোঝাচ্ছে। তো সাধারণত দেখা যায় যে আমাদের প্রাথমিকভাবে আমাদের দামের স্তর বৃদ্ধি পেলে, হ্যাঁ, প্রাথমিকভাবে আমাদের এই যে দামের স্তর, এই দামের স্তর যদি বৃদ্ধি পায় তাহলে আমাদের দামের স্তর বৃদ্ধি পেলে উৎপাদন বাড়ে। তবে দামের স্তরটা এই পয়েন্টে যাওয়ার পর উৎপাদন মনে করো এইটুকু হয়েছে, তারপর তুমি দামের স্তর বৃদ্ধি করলে উৎপাদন আর বাড়ানো পসিবল হয় না। এই পয়েন্টটার নাম হচ্ছে ফুল এমপ্লয়মেন্ট পয়েন্ট। এই পয়েন্টে যাওয়ার পর তুমি দামের স্তর বৃদ্ধি করলো আর উৎপাদন বাড়ানো পসিবল হয় না। প্রশ্ন হচ্ছে স্যার কেন দামের স্তর বৃদ্ধি পেলে আর উৎপাদন বাড়বে না কেন এই পয়েন্টে যাওয়ার পর? কারণ হচ্ছে একটা দেশের যে উৎপাদনের পরিমাণ সেটা হচ্ছে একটা লিমিট পর্যন্ত, এর বাইরে তুমি যতই চেষ্টা করো উৎপাদন বাড়ানো পসিবল হবে না, উৎপাদন বাড়বে না আর কি। সবাই কি আসছে? ক্লাসটা শেয়ার করে দিও। লাইভ প্রবলেম? কই লাইভে প্রবলেম? ঠিকই তো আছে। শোনো, সবাই একটু ক্লাসে শেয়ার করে দিও, কেমন? 500 জন তো অ্যাটলিস্ট চাই, একটু সবাই শেয়ার করে দাও না, একটু সবাই শেয়ার করে দাও। এই দেখো কত রাত জেগে কত, মানে আমার মানে এই যে এখানে কোমরটা অনেক বেশি ব্যথা করতেছে। হ্যাঁ, তুমি কিন্তু দাঁড়াই আছে আমি তোমাদের জন্য। যেমন কালকে অনেকক্ষণ ক্লাস নিয়েছি, কালকে আমরা ক্লাস নিয়েছি কখন বলো তো? কালকে বিকালে ক্লাস নিলাম। কালকে বিকালে নিয়েছি না? বিকালে নিয়েছিলাম নাকি রাতে নিয়েছি? হ্যাঁ মনে হয় কালকে বিকাল নিয়েছি, রাতে নিয়েছি। ঠিক আছে, তো আজকেও বিকাল থেকে ক্লাস, বোঝা গেছে? একদম এই জায়গাটা ফেটে যাচ্ছে এখন, কিন্তু তবুও তোমাদেরকে যে মানে প্রমিস করছি তোমাদেরকে যে পড়াই দিব, সেটার জন্য পড়াতে হচ্ছে। কথা বুঝছো? সো একটু তোমরা কি করতে পারো, স্যাক্রিফাইস তো করতে পারো না? সিগন্যাল প্রবলেম করতেছে? আচ্ছা একটু সময় দাও, হয়তো ঠিক হয়ে যাবে সিগন্যাল। তাহলে ফুল এমপ্লয়মেন্ট মানে আমরা বোঝাচ্ছি, ভিডিও ঠিক আছে? ভিডিও ঠিক মতো চলতেছে? লাইভ ঠিক মতো চলতেছে? সমস্যা এখন আশা করি ঠিক আছে। একটু দেখো তো সবাই। যেটা বলছিলাম তোমরা একটু স্যাক্রিফাইস তো করতে পারো।
হ্যাঁ, একটু কি করতে পারো, একটু তোমরা ক্লাসটা একটু শেয়ার মেনশন করলে আমার ভালো লাগে আর কি। এই যে এত কষ্ট করে দাঁড়ায় আছে, এটা মনে হয় যে সার্থক না। আমাকে 500 স্টুডেন্ট অ্যাটলিস্ট আমাকে তো দেখতেছে, আমাকে আমার কথাগুলোর গুরুত্ব আছে, এবং আমাকে শিক্ষার্থীরা কি করছে যে ক্লাসটার জন্য অপেক্ষা করে আছে, এটা আরও দায়িত্ববোধ আমার বাড়িয়ে দেয়। ঠিক আছে, তো সেজন্য বলছি, আর কিছু না। ফয়সাল বলছে আমার কমেন্ট পড়ে না, এই যে কমেন্ট পড়তেছে, শোনো আবার বলছি, আমি বলছি যেটা, যে আমাদের এখানে যে একটা লিমিট পর্যন্ত দামস্তর বৃদ্ধি পেলে উৎপাদনটা বাড়ে, এই পয়েন্ট পর্যন্ত। এরপরে তুমি দামস্তর বাড়ালো আর উৎপাদন বাড়ানো পসিবল হয় না, এটাকে আমরা বলি ফুল এমপ্লয়মেন্ট পয়েন্ট। ফুল এমপ্লয়মেন্ট মানে হচ্ছে একটা দেশের যে পরিমাণ সম্পদ আছে, রিসোর্স আছে, সেগুলো সবগুলো আমরা ব্যবহার করে ফেলছি। এরপর তুমি দামস্তর বৃদ্ধি করলো আর উৎপাদন বাড়ানো পসিবল হবে না, ওই পয়েন্টটাকে আমরা বলি ফুল এমপ্লয়মেন্ট পয়েন্ট, অর্থাৎ ফুললি এমপ্লয়েড হয়ে যাবে আমার যে রিসোর্সগুলো আছে সেগুলো। এরপর তুমি দামস্তর বাড়লো, উৎপাদন আর বাড়বে না, সেজন্য এস রেখাটা প্রথম ঊর্ধ্বগামী হয়, তারপর লম্ব অক্ষের সমান্তরাল হয়। এই কথা ক্লিয়ার কিনা বলো সবাই, আমার কিছু সবাই বলবা। আমি আবার বলতেছি যে আমাদের এস রেখাটা প্রথমে ঊর্ধ্বগামী হয়, তারপর লম্ব অক্ষের সমান্তরাল হয়, এই কথা সবাই বুঝছো কিনা, এবং কেন হয় সেটা বুঝছো কিনা একটু বলো। আমি একটু আবার রাখতেছি, আমি আবার বলতেছি, আমাদের এস রেখাটা প্রথমে ঊর্ধ্বগামী হয়, হ্যাঁ, প্রথমে ঊর্ধ্বগামী হয় এস রেখাটা, তারপর লম্ব অক্ষের সমান্তরাল হয়। এইটা কেন হয় সেটা সবাই বুঝছো তো। আমাদের উৎপাদনটা একটা লিমিট পর্যন্ত বাড়ে, এরপরে তুমি চাইলো এই ফুল এমপ্লয়মেন্টের পরে চাইলেও তুমি আর উৎপাদন বাড়াতে পারবে না, সেজন্য এটা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে যায়। দামস্তর বৃদ্ধি পেলেও উৎপাদন বাড়ানো হয় না বিদায়, উৎপাদন বাড়ানো যায় না বিদায়। এটা সবাই বুঝছো কিনা বলো। হয়েছে? আচ্ছা, তো দেখো তাহলে আমরা এস পেয়ে গেছি। এখন আমরা যেটা আঁকবো সেটা হচ্ছে এইডি রেখা। এইডি মানে হচ্ছে অ্যাগ্রিগেট ডিমান্ড রেখা। সো এই যে এইডি রেখাটা সিম্পলি, এইডি রেখাটা হচ্ছে বাম থেকে কি হবে, নিম্নগামী হবে। এইডি রেখাটা বাম থেকে ডানে কি হবে, নিম্নগামী হবে। এটা মনে করো একটা এইডি রেখা, অ্যাগ্রিগেট ডিমান্ড রেখা। সো আমরা আরও কয়েকটা আঁকতে পারি, যদিও এইডি সবসময় এরকম হবে। এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, এখানে একটা আঁকলাম, নাম দিলাম AD0, AD1, AD2, ঠিক আছে, AD3, জাস্ট আমি এমনি নাম দিছি, বোঝার সুবিধাটা দিচ্ছি আর কি। এটা একটু কাজে লাগবে একটু বয়সের জন্য, কারণ ডিমান্ড চেঞ্জ হবে, তো সেজন্য আমরা বুঝতে সুবিধা হবে। জাস্ট আমরা 4টা রেখা আঁকলাম। তাহলে এখন দেখো, জাস্ট যোগান রেখা মনে রাখবা, ঊর্ধ্বগামী হয় প্রথমে, তারপর লম্ব অক্ষের সমান্তরাল হয়, যোগানের মতোই আমরা যোগান রেখা কিন্তু ঊর্ধ্বগামী হয়। চ্যাপ্টার 2 আমরা পড়ছি সেকেন্ড পেপারে। আর চাহিদা রেখা কিন্তু বাম থেকে কি হয়ে থাকে, নিম্নগামী হয়ে থাকে চাহিদা রেখা, তাই না? তো সেরকম এখানে আমরা চাহিদা রেখা আঁকলাম। চলো আমরা প্রথমটা করবো, এই যে প্রথম চিত্রটা মনে রাখবা। এই প্রথম চিত্রের ক্ষেত্রে আমাদের যে এখানে আমরা শূন্য দিলাম, নিচে দিলাম আমরা উৎপাদনের পরিমাণ। সো উৎপাদন যেটাকে আমরা কিউ দিয়ে প্রকাশ করতে পারি, ওয়াই দিয়ে প্রকাশ করতে পারবো। তার উপরে থাকবে আমাদের দামের স্তর, ঠিক আছে? মনে রাখবা, এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা হয়ে থাকে ফুল এমপ্লয়মেন্টের পরে। কি বলছি বলো, মনে রাখতে পারবা? আবার বলছি, এই চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি হয়ে থাকে ফুল এমপ্লয়মেন্টের পরে, যখন আমাদের যে যোগান রেখাটা, সেই যোগান রেখাটা হয়ে থাকে এরকম লম্ব অক্ষের সমান্তরাল। দেখো, ফুল এমপ্লয়মেন্টের পরে কিন্তু এই যোগান রেখাটা লম্ব অক্ষের সমান্তরাল হয়ে থাকে, এবং চাহিদা রেখা তো তোমরা দেখতেই পাচ্ছ, চাহিদা রেখা হচ্ছে নিম্নগামী হবে। এটা হচ্ছে আমাদের চাহিদা রেখা নিম্নগামী। এটা AD0, AS0 মিলিত হয়ে যাচ্ছে কোথায়, এখানে। এটা আমাদের ভারসাম্য বিন্দু, মনে করো E0, যেখান থেকে যে দামের স্তর সেটাকে আমরা বলতে পারি P0। মানে এই অবস্থায় আমাদের দামের স্তর মানে চাহিদার সাথে যোগান যেখানে মিলিত হবে সেখানে আমাদের ভারসাম্য হবে। সে অবস্থায় এ পাশে আসলে আমরা দামের স্তর পাবো, এবং নিচের দিকে আসলে আমরা উৎপাদনের পরিমাণ পাবো, সেটা মনে করো Q0। এটা তেমন একটা কাজ নাই, আমাদের মেইন কাজ আছে এই দামের স্তরটা নিয়ে। তাহলে আমরা পেয়ে গেছি। আবার বলতেছি, সাধারণত চাহিদা বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি এটা হয়ে থাকে ফুল এমপ্লয়মেন্টের পরে, যার কারণে এসটা হয়ে থাকে লম্ব অক্ষের সমান্তরাল, আর এই যে এইটা হয়ে থাকে বাম থেকে কি, নিম্নগামী। এখন প্রশ্ন, এটা কে বলছিল? এই যে এসটা প্রথমে বাড়বে, তারপর লম্ব অক্ষের সমান্তরাল, এটা কে বলছে? এটা হচ্ছে সামষ্টিক অর্থনীতির জনক, ঠিক আছে, জে.এম. কেইন্স হচ্ছে সামষ্টিক অর্থনীতির জনক। তিনি আমাদেরকে এই ধরনের কথা বলছে যে এসটা প্রথমে বাড়ে, বৃদ্ধি পায়, তারপর লম্ব অক্ষের সমান্তরাল হয়, ঠিক আছে? তাহলে আমরা এসটা পাচ্ছি, যেহেতু ফুল এমপ্লয়মেন্টের পরে হয় এটা, তাই এসটা লম্ব অক্ষের সমান্তরাল, আর এডি হচ্ছে নিম্নগামী। এখন দেখো, এইডিতে এখন আসে, এখন চাহিদা বৃদ্ধি পাবে। এই চাহিদা যদি বৃদ্ধি পায়, মনে রাখবে ইকোনমিক্সে বৃদ্ধি মানে সেই রেখাটা ডান দিকে শিফট। যদি আমি বলি চাহিদা বৃদ্ধি, তাহলে এই চাহিদাটা ডান দিকে শিফট করবে।
চাহিদা বৃদ্ধি হলে চাহিদাটা ডান দিকে শিফট করবে, আর হ্রাস হলে বাম দিকে শিফট করবে। ইকোনমিক্সে বৃদ্ধি মানে ডান দিকে শিফট। তাহলে এখান থেকে আমি যদি ডান দিকে শিফট করি, চাহিদা ডান দিকে শিফট হবে। সো চাহিদা ডান দিকে শিফট হলে চাহিদা রাখাটা এই পাশে শিফট হবে। হ্যাঁ, ডান দিকে শিফট হয়েছে, চাহিদা বৃদ্ধি পাইছে। এটার নাম দিলাম AD1। এটা কি নাম দিলাম? AD1। মিলিত হয়েছে কোথায়? এখানে মনে করো E1 বিন্দুতে। আর আগের যোগানের সাথে নতুন চাহিদা মিলিত হয়ে আছে E1। সেখানে আমি যদি বলি দাম স্তর কত, মনে করো সেটা হচ্ছে দাম স্তর P1। এই চিত্র হচ্ছে এইটুক। তো এখান থেকে আমাদেরকে পরীক্ষায় বেশ কিছু প্রশ্ন আসতে পারে। দুইটা প্রশ্ন মেনলি আসে, আমি এক নাম্বারটা বলি। এক নাম্বারটা আমাদের প্রশ্ন যেটা আসতে পারে সেটা হচ্ছে, এটা একদম নর্মাল কোশ্চেন, সেটা হচ্ছে এটা কোন ধরনের চাহিদার এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি চিত্র আসতে হবে? চাহিদা পর্যন্ত মুদ্রাস্ফীতি। ও আচ্ছা, এটা আরেকটা নাম আছে যেটাকে আমরা বলে থাকি প্রকৃত মুদ্রাস্ফীতি। প্রকৃত মুদ্রাস্ফীতি বলা হয় এটাকে প্রকৃত মুদ্রাস্ফীতি বা চাহিদা বিজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। হ্যাঁ, তো এটা বলা যেতে পারে, প্রকৃত মুদ্রাস্ফীতি বলা যেতে পারে। আচ্ছা, তো এটা কোন ধরনের মুদ্রাস্ফীতি সেটা বলতে পারে, এক নাম্বার। দুই নাম্বার হচ্ছে এখান থেকে আমাদেরকে বলতে পারে মুদ্রাস্ফীতির পরিমাণ নির্ণয় করো। মুদ্রাস্ফীতির পরিমাণ, ঠিক আছে, মুদ্রাস্ফীতির পরিমাণ নির্ণয় বা মুদ্রাস্ফীতির পরিমাণ কত সেটা বলতে পারে। তাহলে এখানে মুদ্রাস্ফীতির পরিমাণ যদি বলে, তখন এখানে প্রতীক দেওয়া থাকবে। যদি প্রতীক দেওয়া থাকে আর কি, সংখ্যা দেওয়া না থাকলে যখন প্রতীক দেওয়া থাকবে, মুদ্রাস্ফীতির পরিমাণ যদি বের করতে বলে, তাহলে তুমি দেখবে এখানে AD0 অবস্থায় আমাদের দাম স্তর কত ছিল? P0। যখন এটা বৃদ্ধি পাইছে, আমাদের দাম স্তর বৃদ্ধি পাইছে, তাহলে এই যে অঞ্চলটা, কোন অঞ্চল? এই যে চাহিদা বৃদ্ধি পাওয়ার পরে দাম স্তর বৃদ্ধি পাইছে, এটাকেই তো আমরা মুদ্রাস্ফীতি বলছি না? মুদ্রাস্ফীতি মানে কি? ক্রমাগত দাম স্তর বেড়ে যাওয়া, তাই তো? তো এই অঞ্চলটাকে তখন আমরা বলবো মুদ্রাস্ফীতির পরিমাণ। কেমনে বলবা? একদম ইজিলি তুমি ঘড়ি কাটার মতো এক পাশ থেকে বলে আসবা। আগে আমরা পরিমিতি করতাম না, সেটা বলতো P0 P1 E1 E0, P0 P1 E1 E0, অথবা এই পাশ থেকে বলতে পারো P0 E0 E1 P1। এটাকে আমরা কি বলতে পারি? মুদ্রাস্ফীতির পরিমাণ বলতে পারি। তাহলে মুদ্রাস্ফীতির পরিমাণ হচ্ছে P0 P1, তারপর হচ্ছে E1 এবং হচ্ছে E0, E1 E0, P0 P1 E1 E0। এটা হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতির পরিমাণ আমরা বের করেছি। পারবো? মুদ্রাস্ফীতির পরিমাণ বের করতে বললে আমরা পারবো? পারবো তো সবাই? মুদ্রাস্ফীতির পরিমাণ বের করতে বললে আমরা পারবো? এটি সবাই বলো তো। মুদ্রাস্ফীতির পরিমাণ বের করতে বললে আমরা পারবো? এরপরে দুই নাম্বার যেটা আসবে সেটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার, হ্যাঁ, নির্ণয় বা মুদ্রাস্ফীতির হার কত, এটা জিজ্ঞেস করতে পারে। তো এই মুদ্রাস্ফীতির হার কত যখন জিজ্ঞেস করবে, তখন এখানে প্রতীক দিয়ে তুমি করতে পারবে না। হার বের করতে হলে তোমাকে এখানে সংখ্যা প্রয়োজন হবে, সংখ্যা লাগবে তোমার। তা আমি যদি তোমাদের এখানে সংখ্যা লিখে দিই কিছু, যেমন এই জায়গায় আমাদের প্রতীক না থেকে যদি সংখ্যা থাকে, মনে করি এখানে আমি সংখ্যা দিলাম হচ্ছে, প্রথমে ছিল 10, সেখান থেকে বৃদ্ধি পেয়ে 15 হয়েছে। তাহলে আমাদের বলছে এই অবস্থায় মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। এটা কেমনে করবা? এই যে আমি এখানে করে দিচ্ছি, এটা এখানে করে দিচ্ছি, দেখো কেমনে করবা। এটা হচ্ছে ওই যে সূত্র তোমাদের মনে আছে, মুদ্রাস্ফীতি হারের সূত্র পড়াইছি আমি একটু আগে, যে Pn মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100, সেই সূত্র তোমাদের ব্যবহার করতে হবে। তাহলে এখন স্যার কোনটা Pn কোনটা P0 সেটা তো জানতে হবে নাকি? হ্যাঁ, Pn মানে হচ্ছে আপডেট চাহিদা অবস্থায়, মানে পরিবর্তিত চাহিদা অবস্থায় যেটা দাম স্তর সেটা কত? 15 বসালাম আমরা, মাইনাস P0 মানে হচ্ছে আগে যেটা দাম স্তর ছিল পূর্ববর্তী চাহিদা অবস্থায়, যেটা দাম স্তর ছিল সেটা 10 বিয়োগ করবো এবং 10 দিয়ে ভাগ করবো। P0 মানে 10 দিয়ে ভাগ করবো ইন্টু 100 দিয়ে আমরা গুণ করবো। তাহলে আনসার কত হয়? 5 থেকে 10 বের করলে হয় 5, 5 থেকে 10 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ আসতে হবে 50%। 50% হচ্ছে আমাদের ইনফ্লেশন রেট বা মুদ্রাস্ফীতির হার। দেখো তো পারবে কিনা সবাই? মুদ্রাস্ফীতির হার বের করতে পারবে কিনা দেখো তো সবাই? তোমাদের কি নেট ডিস্টার্ব করতেছে? তোমাদের কি নেট প্রবলেম করতেছে?
নেট কি প্রবলেম করতেছে? তাহলে দেখো মুদ্রাস্ফীতির পরিমাণ বের করছি তখন প্রতীক দিয়েছিল, আর মুদ্রাস্ফীতির হার বের করতে বলে তখন সংখ্যা দেওয়া থাকবে। তাহলে আমরা এখানে মুদ্রাস্ফীতির হার বের করেছি P0, হ্যাঁ এটাকে আমরা এখন করবো, এটা দিয়ে এটা বিয়োগ করবো, এটা দিয়ে ভাগ করবো, তাহলে 15 - 10 ডিভাইড বাই 10 × 100, তাহলে আনসার হচ্ছে 50%। নেট প্রবলেম করতেছে না? তাহলে ঠিক আছে, ঠিক আছে। এরপর আসো, তাহলে আমরা এটা চলে আসি পরেরটা। এটা আমি সব মুছে দিচ্ছি, পারবো তো এটা না? আচ্ছা এগুলো আমি মুছে দিচ্ছি, দেখো পরেরটা আসো। পরেরটা হচ্ছে আমরা এখানে দেখবো সেম, আমরা এখানে প্রথমে এই এসটা আঁকবো, এটা ব্যয়বিদ্যুৎ মুদ্রাস্ফীতি। তো ব্যয়বিদ্যুৎ মুদ্রাস্ফীতি মানে হচ্ছে এই মুদ্রাস্ফীতি এইটা হয়ে থাকবে, ব্যয়বিদ্যুৎ মুদ্রাস্ফীতি হয়ে থাকে সাধারণত ফুল এমপ্লয়মেন্টের আগে হয়ে থাকে, ব্যয়বিদ্যুৎ মুদ্রাস্ফীতি হয়ে থাকে ফুল এমপ্লয়মেন্টের আগে। তো এই রেখাটা হবে এরকম, তাহলে এখানে আমি একটু লিখে দিই উৎপাদন, যেটাকে আমরা বলে থাকি কিউ, আর উপরে হচ্ছে আমাদের দামের স্তর, যেটাকে আমরা বলে থাকি পি। সো উৎপাদনের পরিমাণ হচ্ছে কিউ এবং এটা, তাহলে এটা হচ্ছে এস রেখা, আর AS0 মনে করো এটা, আরটা হচ্ছে AD অ্যাগ্রিগেট ডিমান্ড এটা। দেখো AD আগের মতোই, আর এস হচ্ছে ঊর্ধ্বগামী হবে, যেহেতু এটা ফুল এমপ্লয়মেন্টের আগে হয়ে থাকে, ফুল এমপ্লয়মেন্টের আগে হয়ে থাকে। তো এখন এখানে আমরা যদি বলি এটা হচ্ছে আমাদের মূলত বা সমবিদ্যুৎ E0 মনে করো বা E1, সে অবস্থায় দাম হচ্ছে P0 এবং পরিমাণ হচ্ছে Q0। এটা কোনো ব্যাপার নয়, যা ইচ্ছে তাই থাকতে পারে, যে কোনো বিষয় থাকতে পারে। এরপর আসলে আমরা উপরের দিকে দেখি, এরপর এখানে যেটা বলছে, আচ্ছা এটা একটু আমি অন্য কালার দিচ্ছি, চাহিদা রেখাটা এই কালার দিয়ে দিচ্ছি। এখন বিষয়টা খেয়াল করো, এখানে বলছে যে ব্যয় বৃদ্ধিজনিত মুদ্রাস্ফীতি। এখন তো বুঝতে হবে ব্যয় বৃদ্ধি মানে কিসের ব্যয় বৃদ্ধি? ব্যয় বৃদ্ধি মানে হচ্ছে উৎপাদন ব্যয় বৃদ্ধিকে বোঝাচ্ছে। কেমন? উৎপাদন ব্যয় বৃদ্ধি বেশ কিছু কারণে পেতে পারে, মেনলি 3টা কারণ। একটা হচ্ছে যোগান সংকট, যোগান কমে যাওয়া উপকরণের, মুনাফা বৃদ্ধি করতে চাইলে যদি মুনাফা বৃদ্ধি করে তখন উপকরণ বিক্রেতা, এরপর হচ্ছে মজুরি বৃদ্ধি পাইলে। এই 3টা কারণে আমাদের ব্যয় বৃদ্ধি পায়। যদি ব্যয় বৃদ্ধি পায়, যদি উৎপাদন ব্যয় বৃদ্ধি পায়, তাহলে এই ধরনের মুদ্রাস্ফীতি হয়। উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে, কেমন? ব্যয় বৃদ্ধিত মুদ্রাস্ফীতি। তাহলে উৎপাদন ব্যয় বৃদ্ধি পেলে এই যে যোগানটা আসছে চাহিদাতে, এটা ব্যয় বৃদ্ধি পেলে এই যোগানটা হ্রাস পাবে। ব্যয় বৃদ্ধি পেলে কি পাবে? যোগান হ্রাস পাবে। আবার তোমরা চিন্তা করিও না যে স্যার ব্যয় বৃদ্ধি তার মানে যোগান মনে হয় বৃদ্ধি পাবে, না। ব্যয় বৃদ্ধি পেলে কিন্তু যোগান হ্রাস পায়, এটা মনে রাখবা। ব্যয় বৃদ্ধি পেলে যোগান হ্রাস পায়, কথা বুঝছি? তাহলে ব্যয় বৃদ্ধি পেলে আমাদের যোগানটা যদি হ্রাস পায়, তাহলে যোগান রেখাটা এখান থেকে ডান দিকে শিফট হবে, যেখানে ছিল সেখান থেকে ডান দিকে শিফট হবে যদি যোগান হ্রাস পায়। সরি, বাম দিকে শিফট কেন? কারণ হ্রাস পেলে, যোগান হ্রাস পেলে বাম দিকে শিফট হবে, বাম দিকে, ডান দিকে বলতেছি, সরি, বাম দিকে শিফট হবে। তাহলে এখানে আমরা বাম দিকে শিফট করবো, এটা হচ্ছে আমাদের AS1, অর্থাৎ আগের চাহিদা ছিল এটা, এখন যোগানটা কি পাইছে? হ্রাস পাইছে, ব্যয় বৃদ্ধির ফলে যোগান হ্রাস পায়। আর যোগান হ্রাস পেলে এখন ভারসাম্য বিন্দু মনে করো E2, যেখান থেকে যে দাম স্তর, সেই দাম স্তর মনে করো P1 থেকে P0 থেকে P1 হলো। তাহলে এখন আমাদেরকে বলতে পারি এখানে যে মুদ্রাস্ফীতির পরিমাণ কত। এখানে আমাদের বলতে পারে মুদ্রাস্ফীতির পরিমাণ কত, তাহলে আমরা জাস্ট এই অঞ্চলটা বলবো। মুদ্রাস্ফীতির পরিমাণ যদি বলে, আমরা এই অঞ্চলটাকে বলবো মুদ্রাস্ফীতির পরিমাণ। তাহলে কত হবে মুদ্রাস্ফীতির পরিমাণ? P0, এ দেখো P0 P1, P0 P1 E2 এবং কি E1, P0 P1 E2 E1, এই অঞ্চলটাকে আমরা বলবো মুদ্রাস্ফীতির পরিমাণ। আর যদি বলা হয় মুদ্রাস্ফীতির হার কত, তখন এখানে সংখ্যা দেওয়া থাকবে, এখানে প্রতীক দেওয়া না থেকে সংখ্যা দেওয়া থাকবে। হ্যাঁ, সংখ্যাটা কি? এখানে মনে করো 10 দেওয়া, 10 না, এখানে মনে করো 20 দেওয়া আছে, 20 থেকে 30 হয়েছে, না 20 থেকে মনে করো যে 25 হয়েছে, 20 থেকে এটা 25 হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে মুদ্রাস্ফীতির হার বের করতে হবে। সেম আগের প্রশ্ন আমি এখানে করে দেখাচ্ছি তোমাদেরকে, দেখো। তাহলে এটাকে আমরা করবো, এখানে আমরা লিখবো Pn মাইনাস P0 ডিভাইড বাই P0 ইন্টু 100, এটা হবে। তাহলে এখানে আনসার কত হবে? আনসার হচ্ছে আমাদের Pn মানে হচ্ছে আপডেট, যেটা যোগান অবস্থায় যেটা আমাদের দামস্থ সেটা হচ্ছে 25, তাহলে 25 মাইনাস 20 ডিভাইডেড বাই 20, তাহলে আমাদের আনসার বের হবে 25 থেকে 20 বিয়োগ করলে হয় 5, 5কে 20 দিয়ে ভাগ করলে আনসার হবে আই থিঙ্ক 5কে 20 দিয়ে ভাগ করলে কত হয়? আমরা যদি 5কে 5 ডিভাইডেড বাই 20, 25%, হ্যাঁ, তাহলে আনসার হবে 25%, 25%। ঠিক আছে, এটাই হচ্ছে আমাদের কি মুদ্রাস্ফীতির হার বের হয়েছে। দেখাতে পারবে কিনা সবাই? মুদ্রাস্ফীতির হার বের করতে পারবে কিনা দেখো সবাই, একটু রেসপন্স করবা।
এটা চ্যাপ্টার 7, এটা চ্যাপ্টার কত বলে? হ্যাঁ, যদি প্রশ্ন আমাদেরকে চিত্র আসে, যদি মুদ্রাস্ফীতি হার বের করতে বলে, তখন তোমাকে চিত্র আঁকার দরকার নেই, তুমি আনসারটা করলে হবে, মুদ্রাস্ফীতি হারটা বের করলে হবে, চিত্র আঁকার দরকার নেই। যদি আঁকো তাহলে তুমি এক্সট্রা করতে পারো চাইলে। না, জিএনপিডব্লিউটার পরীক্ষায় আসে না, তবে এমসিকিউতে হয়তো চলে আসতে পারে। ঠিক আছে, আমি দেখাই দিব একটু করে যদিও। ঠিক আছে, শেষ। মুদ্রাস্ফীতি চিত্র নিয়ে কার কোনো প্রশ্ন আছে? বলো বলো, প্রশ্ন থাকলে তাড়াতাড়ি বলো, আমি জাস্ট 1 মিনিট সময় দিচ্ছি। মুদ্রাস্ফীতি চিত্র নিয়ে কার কোনো প্রশ্ন আছে কিনা বলো, পারবো কিনা? মুদ্রাস্ফীতির পরিমাণ বের করতে বললে বা মুদ্রাস্ফীতির হার বের করতে বললে পারবো? চিত্র থেকে, এই দুটো চিত্র থেকে পারবো? একটা পরীক্ষা থাকবেই কম্পালসারি। ও আচ্ছা, এটা আরেকটা নাম একটু বলে দিচ্ছি। এই ব্যয়বিধুত মুদ্রাস্ফীতি আরেকটা নাম হচ্ছে বাধাজনিত। হ্যাঁ, বাধাজনিত মুদ্রাস্ফীতি বলা হয় এটাকে, বাধাজনিত মুদ্রাস্ফীতি বলা হয়। হ্যাঁ, ব্যয়বিধুত আরেকটার নাম হচ্ছে বাধাজনিত মুদ্রাস্ফীতি। ব্যয়বিধুত মুদ্রাস্ফীতি আরেকটা নাম হচ্ছে বাধাজনিত মুদ্রাস্ফীতি। গেল। এরপরে চলে আসি আমরা। এরপর এখানে মুদ্রা সংকোচন লিখছে, মুদ্রা সংকোচন তোমরা পারবা। অপোজিট, মুদ্রাস্ফীতি হচ্ছে উপরের দিকে গেলে মুদ্রাস্ফীতি হয়, আর মুদ্রা সংকোচন হচ্ছে নিচের দিকে আসলে। যদি আমাদের চাহিদা বৃদ্ধি না পেয়ে যদি চাহিদা হ্রাস পায়, তখন সেটা মুদ্রা কি বলে, চাহিদা যদি হ্রাস পায়, হ্যাঁ, তখন সেটা মুদ্রা সংকোচন, কমে যাবে আর কি দামস্তর। ঠিক আছে, এটা পড়ার দরকার নেই, কারণ মুদ্রাস্ফীতি পরীক্ষা আসবে, মুদ্রা সংকোচন আসবে না, কারণ চ্যাপ্টারের নামে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন আসবে না। ঠিক আছে, সর্বোচ্চ সংখ্যা আসতে পারে। এরপর এখানে মুদ্রাস্ফীতি মুদ্রা সংকোচনের পার্থক্যগুলো একটু পড়বা। ঠিক আছে, এই দুটো একটু পার্থক্য পড়ে নিবা। মুদ্রাস্ফীতি হলে কি হয়, অর্থের মূল্য হ্রাস পায়, মুদ্রা সংকোচনের সময় অর্থের মূল্য বৃদ্ধি পায়। ঠিক আছে, এটা তো আমরা পড়ছি। দামস্তর বৃদ্ধি পায়, দামস্তর বৃদ্ধি পেলে তখন তো মুদ্রাস্ফীতি হয়, আর দামস্তর হ্রাস পেলে মুদ্রা সংকোচন হয়। আর মুদ্রাস্ফীতি হলে সেটা থেকে কর্মসংস্থান বৃদ্ধি পায়, বিনিয়োগ বৃদ্ধি পায়। মুদ্রাস্ফীতি হলে জনগণ জীবনযাত্রার মান বৃদ্ধি পায়, কিন্তু মুদ্রা সংকোচন হলে কর্মসংস্থান হ্রাস পায়, বিনিয়োগ হ্রাস পায়। ঠিক আছে, কেন বলো তো? আমি যদি বলি মুদ্রাস্ফীতি এবং মুদ্রা সংকোচন কোনটা ভালো, কি বলবা? আমাকে রেসপন্স করো দেখি। মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন কোনটা ভালো? রেসপন্স করো দ্রুত সবাই। একটা দেশের জন্য মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন কোনটা ভালো? কেমন বলছে করতামই না ক্লাস, কেন, কি হয়েছে, রাগ করেছ? মো বলছে আমি তোমাকে মেসেঞ্জারে দিয়েছি, কি দিয়েছি? তারপরে হচ্ছে মাসুম আহমেদ বলছে একটাও ভালো না, কোনটাও ভালো না, কোন একটাও ভালো না। সপ্তম থেকে কয়টা প্রশ্ন? 2টা প্রশ্ন থাকবে বলেছি তো। ইনফ্লেশন ভালো, ও আচ্ছা, একটা ভালো না, ও আচ্ছা, কোনটা ভালো না বলছে, একটা ভালো না বলতেছে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। আমি তো আরো বলতেছি কি রে, কোনটা ভালো না বলতেছে। ও আচ্ছা, হচ্ছে মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন। হ্যাঁ, মুদ্রাস্ফীতি, মুদ্রা সংকোচন আমরা বলে থাকি যে মুদ্রাস্ফীতি ভালো, এই যে মুদ্রাস্ফীতি এটা ভালো, তবে অতিরিক্ত মুদ্রাস্ফীতি ভালো না। বেশি মুদ্রাস্ফীতি হলে সেটা আবার ভালো না, সেটা খারাপ। কেমন? আর মুদ্রা সংকোচন তো টোটালি না, এটাকে না বলবো অলওয়েজ, এটা টোটালি ভালো না, এটাকে আমরা বলি অর্থনৈতিক মন্দা। হ্যাঁ, আর মুদ্রাস্ফীতি হচ্ছে ভালো, তবে অতিরিক্ত হলে ভালো না, কম ভালো, যেটাকে আমরা বলি মৃদু মুদ্রাস্ফীতি। কি বলে থাকি? মৃদু মুদ্রাস্ফীতি বলে থাকে। এই মৃদু মুদ্রাস্ফীতি হলে সেটা হচ্ছে একটা দেশের জন্য ভালো। কথা বোঝা গেছে? মৃদু মুদ্রাস্ফীতি হচ্ছে একটা দেশের জন্য ভালো, কিন্তু মুদ্রা সংকোচন টোটাল মানে এটাকে আমরা বলি ইকোনমিক্সের ক্ষেত্রে ডিপ্রেশন বলি, এটাকে আমরা হ্যাঁ মন্দা বলা হয়, মন্দা, ইকোনমিক মন্দা। কারণ ইনফ্লেশন হইলে তোমার বিনিয়োগ বাড়ে, কর্মসংস্থান বাড়ে, এগুলো ভালো জিনিস। ঠিক আছে, কেন বাড়ে জানো? কারণ জিনিসপত্রের দাম বাড়লে তখন ব্যবসায়ীরা বেশি প্রফিট করতে পারে, লাভ করতে পারে, সেজন্য। বোঝা গেছে? পারবো সব পারবো। ওকে, চলে আসি পরবর্তী। এরপর এখানে মুদ্রাস্ফীতির প্রকারভেদ একটু বলে দিচ্ছি, মুদ্রাস্ফীতির প্রকারভেদগুলো একটু আলোচনা করে দিচ্ছি। মুদ্রাস্ফীতিকে আমরা বেশ কয়েকটা প্রকারে ভাগ করতে পারি। এর মধ্যে 1 নম্বর হচ্ছে কারণ বা প্রকৃতিতে মুদ্রাস্ফীতি, অতিরিক্ত মুদ্রাস্ফীতি, যখন একটা দেশ অতিরিক্ত পরিমাণে টাকা ছাপায়। আমার কথা একটু সবাই 2টা মিনিট আমার কথা একটু শুনবো, আমি এখানে এক নিঃশ্বাসে সব বলে ফেলবো। যখন দেশের মানে কেন্দ্রীয় ব্যাংক অতিরিক্ত পরিমাণে টাকা ছাপাবে, তখন যে মুদ্রাস্ফীতি হয় সেটা বলা হয় অতিরিক্ত মুদ্রাস্ফীতি। ঘাটতি পরিস্থিতি মানে হচ্ছে একটা দেশ বাজেট করছে 100 টাকা, খরচ হয়ে গেছে 150 টাকা। এই যে অতিরিক্ত 50 টাকা খরচ হচ্ছে সেটাকে বলা হয় ঘাটতি বাজেট, সেটার জন্য একটা ঘাটতি বাজেট করা হয়। এরকম যখনই সরকার এরকম ঘাটতি বাজেট করবে, মানে বেশি খরচ করবে তুলনা, মানে যতটুকু করার কথা তার চেয়ে বেশি খরচ করবে, তার মানে অতিরিক্ত টাকা মানে সাথে কিন্তু যাবে। পদ্মা সেতুতে 100 টাকা খরচ করার কথা, কিন্তু খরচ করে ফেলছে 150 টাকা। তাহলে ওই 50 টাকা যারা পদ্মা সেতুতে কাজ করছে তারা পাইছে না? পাইছে।
যার কারণে মুদ্রাস্ফীতি হবে। এটাকে আমরা বলি ঘাটতি পর্যন্ত মুদ্রাস্ফীতি। প্রসারিত ঋণের প্রভাব যদি বেশি বেশি ঋণ দেয়, এটার প্রভাব মুদ্রাস্ফীতি হইতে পারে। চাহিদাজনিত মুদ্রাস্ফীতি, এই যে একটু আগে আমি বলছি তোমাদেরকে চাহিদাজনিত মুদ্রাস্ফীতি, একটু আগে তোমাদেরকে চিত্র এঁকে আঁকাইছি না, চাহিদাজনিত মুদ্রাস্ফীতি চিত্র আঁকাইছি না একটু আগে, সেটাই চাহিদাজনিত মুদ্রাস্ফীতি হবে এরকম। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের এস রেখা, আর এডি রেখা এটা, তারপর হচ্ছে এডি 0, এখানে এডি 1। হ্যাঁ, এই যে আমাদের দাম স্তর যে বৃদ্ধি পায়, এটাকে আমরা বলে থাকি চাহিদাজনিত মুদ্রাস্ফীতি। এটাকে আমরা কি বলি? চাহিদাজনিত মুদ্রাস্ফীতি বলে থাকে। আর এরপর যদি বলি ব্যয়বর্ধিত মুদ্রাস্ফীতি কোনটা, এই যে ব্যয়বর্ধিত মুদ্রাস্ফীতি কোনটা, ব্যয়বর্ধিত মুদ্রাস্ফীতি হচ্ছে এটা, আমাদের এটা হচ্ছে এস রেখা এবং এটা হচ্ছে এডি রেখা। সো এডি 0 এস 0 মিলিত হয়েছে এখানে P0। যদি আমাদের যোগান হ্রাস পায় তাহলে এস 1 এখানে, তাহলে আমাদের কি হচ্ছে? আমাদের দাম স্তর যে বৃদ্ধি পাচ্ছে P0 থেকে P1 হচ্ছে, এটাকে আমরা বলতে পারি যে ব্যয়বর্ধিত মুদ্রাস্ফীতি। এই ব্যয়বর্ধিত মুদ্রাস্ফীতি বেশ কয়েকটা কারণ হয়ে থাকে। ওই যে আমরা বললাম 3টা কারণ ছিল এখানে। এটা হচ্ছে যোগান সংকট, যোগান সংকট হলে মুনাফা বৃদ্ধি করলে, অথবা উপকরণের দাম বাড়লে, মজুরি বৃদ্ধি পেলে, সেটা যোগান সংকট বা শক, মজুরি বৃদ্ধি, উপকরণের দাম বৃদ্ধি। ঠিক আছে, এগুলো সবগুলো কারণ হচ্ছে ব্যয় বৃদ্ধি পেতে পারে। এগুলোকে আমরা বাধাজনিত মুদ্রাস্ফীতি বলে থাকি। এটা আরেকটা নাম হচ্ছে বাধাজনিত মুদ্রাস্ফীতি। ঠিক আছে, ওকে। এরপর আসো, এরপর দেখো বলছে সময়ের ভিত্তিতে মুদ্রাস্ফীতি কেমন। সময়ের মুদ্রাস্ফীতি হচ্ছে 3 প্রকার। শান্তিকালীন, যখন একটা দেশে শান্তি অবস্থা চলে, যেমন বাংলাদেশে কোনো যুদ্ধ নাই, কিছু নাই, এরকম যদি অবস্থা, যদি জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেটাকে আমরা বলি শান্তিকালীন মুদ্রাস্ফীতি। যুদ্ধকালীন মানে হচ্ছে যখন একটা দেশে যুদ্ধ চলতেছে, তখন কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যায়, সেটাকে আমরা বলি যুদ্ধকালীন মুদ্রাস্ফীতি। আর যুদ্ধ পরবর্তী মানে হচ্ছে যুদ্ধর পরও কিন্তু যোগাযোগ ব্যবস্থা ঠিক হয় না, হ্যাঁ, জিনিসপত্র ধ্বংস হয়ে যায়, নষ্ট হয়ে যায়, সেজন্য মুদ্রাস্ফীতি হয়, সেটাকে আমরা বলে থাকি যুদ্ধ পরবর্তী মুদ্রাস্ফীতি। আওতাভিত্তিক মুদ্রাস্ফীতি হচ্ছে 2 প্রকার। জাতীয়, যখন একটা দেশের মধ্যে শুধু মুদ্রাস্ফীতি হয়, সেটা হচ্ছে জাতীয় মুদ্রাস্ফীতি। আর দেশের সীমানা পেরিয়ে যদি বিশ্বের সব দেশে একসাথে মুদ্রাস্ফীতি হয়, সেটাকে আমরা বলি আন্তর্জাতিক মুদ্রাস্ফীতি। এটা হয়ে থাকে সাধারণত যখন উন্নত দেশগুলোতে মুদ্রাস্ফীতি হয়, তখন এই ধরনের মুদ্রাস্ফীতি আমরা দেখতে পাই। আর জাতীয় মুদ্রাস্ফীতি হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল করে একটা দেশে যদি হয় সেটা। এটা আসো গুরুত্বপূর্ণ। নিয়ন্ত্রিত মুদ্রাস্ফীতি 2 প্রকার। অবাধ, মানে অবাধে মুদ্রাস্ফীতি হচ্ছে সরকারের কোনো মাথা ব্যথা নাই, সরকার নাকের তেল দিয়ে ঘুমাচ্ছে, এটাকে বলা হয় অবাধ মুদ্রাস্ফীতি। মানে অবাধে মুদ্রাস্ফীতি হচ্ছে কারো কোনো কি নাই, মাথা ব্যথা নাই। আর অবদমিত মানে হচ্ছে সরকার দমন করার চেষ্টা করতেছে। মুদ্রাস্ফীতি হচ্ছে সেটা দেখছে সরকার, দেখার পরে সরকার স্টেপ নিচ্ছে যাতে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যায়, সেটাকে আমরা বলি অবদমিত মুদ্রাস্ফীতি। সেটাকে আমরা কি বলবো? অবদমিত মুদ্রাস্ফীতি বলবো। ক্লিয়ার 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 বুঝছো? তাহলে অবাধ মানে হচ্ছে সরকার কোনো ধরনের হস্তক্ষেপ করতেছে না, আর অবদমিত মানে হচ্ছে সরকার চেষ্টা করতেছে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করার জন্য, কিন্তু তবু মুদ্রাস্ফীতি হয়ে যাচ্ছে, সেটাকে আমরা অবদমিত মুদ্রাস্ফীতি বলবো। সেটাকে আমরা অবদমিত মুদ্রাস্ফীতি বলবো। ঠিক আছে, এরপর আসতেছে নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি। নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি 2 প্রকার। প্রকৃত এবং বাধাজনিত। এই যে এখানে লিখছিলাম তোমাদেরকে, এই যে দেখছি না, এই যে নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি, দেখো এই যে এই চাহিদাজনিত মুদ্রাস্ফীতি 8টার নাম হচ্ছে প্রকৃত মুদ্রাস্ফীতি। আর এই ব্যয়বর্ধিত মুদ্রাস্ফীতি 8টার নাম হচ্ছে বাধাজনিত, কারণ এখানে যোগান আসলে বাধাপ্রাপ্ত হয় বিদায়, হ্যাঁ, এটাকে বাধাজনিত মুদ্রাস্ফীতি বলে থাকে। কেমন? তাহলে নিয়োগ ভিত্তিক মুদ্রাস্ফীতি 2 প্রকার, প্রকৃত এবং বাধাজনিত। প্রকৃত মানে হচ্ছে চাহিদাজনিত সেটা, আর বাধাজনিত মানে হচ্ছে ব্যয়বর্ধিত মুদ্রাস্ফীতি সেটা। ওকে, এরপর চলে আসি গতিভিত্তিক মুদ্রাস্ফীতি 4 ধরনের। ক্রিপিং বা হামাগুড়ি, ওয়াকিং, ধাওমান বা পদসঞ্চারী, রানিং, গ্যালোফিং বা হাইফার বা উল্লুপন। দেখো আমি একটু বলি, একটা বেবি যখন হয়, ছোট বেবি যখন হয়, তখন কি করে? প্রথমে কি করে? ছোট প্রথমে হামাগুড়ি দেয়, হ্যাঁ, ফ্লোরের মধ্যে হামাগুড়ি দেয়, যেটাকে বলা হয় ক্রিপিং। যখন একটা দেশের মুদ্রাস্ফীতি 1-2% গ্যাপে আগাবে, মনে করো প্রথমে ছিল 1%, এরপরে ইনফ্লেশন হয়েছে 2%, এরপরে মনে করো 4%, অর্থাৎ সাধারণত 1-2% গ্যাপে যখন একটা দেশের মুদ্রাস্ফীতি বাড়তে থাকে, সেটাকে আমরা বলি ক্রিপিং মুদ্রাস্ফীতি বা হামাগুড়ি মুদ্রাস্ফীতি, অর্থাৎ আস্তে আস্তে বাড়তেছে। আর ওয়াকিং বা পদসঞ্চারী মানে কি? একটা বেবি প্রথমে হামাগুড়ি দেয়, তারপর কি করে? হাঁটি পা করে হাঁটা শুরু করে। তার মানে একটা দেশে যখন মুদ্রাস্ফীতি এভাবে বাড়ে, যে 5% ছিল প্রথমে, সেখান থেকে মনে করো যে 10% হয়েছে বা 15% হয়েছে, হ্যাঁ, 5-7%, 8% যদি এরকম ব্যবধান আগাতে থাকে, সেটাকে আমরা বলে থাকি তোমার ওয়াকিং বা পদসঞ্চারী। তারপরে দেখো, প্রথমে ক্রিপিং হামাগুড়ি দেয়, তারপরে আস্তে আস্তে হাঁটে পা করে হাঁটে, তারপর দৌড়াদৌড়ি করে, যেটাকে আমরা বলি ধাবমান বা রানিং। যখন একটা দেশের মুদ্রাস্ফীতি 10-20% লাফে মানে 10-20% বেড়ে যাবে, যেমন 10% ছিল, এরপর মনে করো 20% হয়েছে, হ্যাঁ, এরপর মনে করো যে 40% হয়েছে, 10 থেকে 20% বেশি করে যখন আগাবে, তখন সেটাকে আমরা বলি ধাওমান বা রানিং। লাস্ট গ্যালোফিং বা উল্লুফন মানে হচ্ছে যখন একটা দেশের মুদ্রাস্ফীতি লাফিয়ে বাড়বে, বাচ্চা প্রথমে হামাগুড়ি দিবে, তারপর হাঁটাহাঁটি করবে, তারপর দৌড়াদৌড়ি করবে, তারপর লাফালাফি করবে না,
তাহলে লাফালাফি করা মানে হচ্ছে যখন একটা দেশের মুদ্রাস্ফীতি 50%, 50, 100%, 200% করে যখন লাফ দিবে, হ্যাঁ এভাবে করে যাবে। 50% ছিল প্রথমে মুদ্রাস্ফীতি, তারপর 100% হয়েছে, তারপর 200%, তখন সেটাকে আমরা বলি কি বলে থাকি, গ্যালোপিং বা উল্লুফন মুদ্রাস্ফীতি বলে থাকে। কেমন? আটটা জিনিস তোমাদেরকে বোঝাই, শোনো এগুলো সবগুলো মুদ্রাস্ফীতির উদাহরণ, 1, 2, 4, 2, 5 এভাবে। কিন্তু আমি যদি বলি প্রথমে ছিল একটা দেশের মুদ্রাস্ফীতি হচ্ছে 5%, হ্যাঁ, এরপর হয়েছে 2%, এরপর আবার হয়েছে 7%, এটা কি তাহলে মুদ্রাস্ফীতির উদাহরণ? নো। মুদ্রাস্ফীতি মানে হচ্ছে বাড়তে থাকতে হবে, ক্লিয়ার? মুদ্রাস্ফীতি মানে হচ্ছে ক্রমাগত বাড়তে থাকতে হবে, কমছে আবার বাড়ছে হবে না, মানে কমছে বাড়ছে হবে না, জাস্ট সবসময় বাড়তে থাকতে হবে, তখনই সেটাকে আমরা ইনফ্লেশনের এক্সাম্পল বলতে পারি। স্যার কোন দুইটা অধ্যায় বাদ দিলেও 60টা উত্তর করা যাবে? দুইটা অধ্যায় তো বাদ দিতে পারবে না বাবা, দুইটা অধ্যায় বাদ দিলে তোমার A+ মিস হয়ে যাবে। মিনিমাম তুমি একটা অধ্যায় মিস দিতে পারো, যে কোনো একটা অধ্যায় তুমি তোমার পছন্দ অনুযায়ী একটা অধ্যায় তুমি বাদ দিতে পারো সেকেন্ড পেপারের ক্ষেত্রে। ফার্স্ট পেপারের ক্ষেত্রে দ্বিতীয় অধ্যায় ছাড়া যে কোনো একটা বাদ দিতে পারবা, দ্বিতীয় অধ্যায় করতে হবে মাস্ট, কম্পালসারি। এটা ছাড়া একটা বাদ দিতে পারবা, তাও তোমার A+ আশা করা যায়, A+ পাবা। এবার আসে প্রত্যাশাবৃত্তির মধ্যে দুই প্রকার, প্রত্যাশিত অপ্রত্যাশিত। প্রত্যাশাবৃত্তি মানে হচ্ছে যেটা আমরা আগে থেকে যদি আমরা চিন্তা করতেছি, দেখো এখন মানে বিশ্বের অবস্থা খারাপ, মুদ্রাস্ফীতি হইতে পারে রিসেন্টলি বাংলাদেশে, তাহলে সেটা বলা হবে প্রত্যাশিত মুদ্রাস্ফীতি। আর অপ্রত্যাশিত কি? দেশে আমরা দেখতেছি যে মুদ্রাস্ফীতি হওয়ার কোনো সম্ভাবনা নাই, সব কিছু একদম শান্ত অবস্থা, কিন্তু তবুও কোন কারণে মুদ্রাস্ফীতি হয়ে যাচ্ছে, সেটাকে আমরা বলি অপ্রত্যাশিত মুদ্রাস্ফীতি। ক্লিয়ার? আচ্ছা, এটা তো বাংলাদেশে কোন মুদ্রাস্ফীতি বিদ্যমান একজন আমাকে প্রশ্ন করছে। তো আমি যদি বলি বাংলাদেশে সরকারের নিয়ম অনুযায়ী বাংলাদেশে যে মুদ্রাস্ফীতি বিদ্যমান সেটা হচ্ছে আমাদের ওয়াকিং বলতে পারো, হ্যাঁ এভাবে যাচ্ছে, মানে যে বছর গত মাসে যেটা 10% ছিল সেটা এই মাসে দেখা যাচ্ছে যে তোমার কি হচ্ছে যে তোমার 10-20% করে, মানে এক বছরে প্রায় 10-20% করে, 12%, 10%, 15% এরকম করে জিনিসপত্রের দাম বাড়তেছে, বুঝছো? এটা মাঝে মধ্যে অনেক আবার বেশিও হয়ে যায়, মাঝে মধ্যে আবার ঠিক থাকে, মানে কখনো ওয়াকিং কখনো ধাবমান এরকমের মধ্যে চলে। এইগুলো থেকে কমন পড়বে এমসিকিউ, এই যে পড়তেছে এগুলো এমসিকিউ কমন পড়বে, হ্যাঁ এখান থেকে। এরপর আসতেছে মুদ্রাস্ফীতি, এখানে আমরা এইখানে যা বলছি তা এখানে আছে, একটু পড়ে দেখবা তোমরা, আমি এগুলো আর বলতেছি না। এরপর আসো মুদ্রাস্ফীতি পরিমাপের পদ্ধতি, খুবই গুরুত্বপূর্ণ, এখান থেকে সিকিউ আসে, হ্যাঁ। তো প্রথমে এখানে একটা আছে সূচক সংগঠন পদ্ধতি, এটার মাধ্যমে আমরা করতে পারি মুদ্রাস্ফীতি পরিমাপ করতে পারি। গুরুত্বশীল সূচক সংগঠন পদ্ধতি, এটার মাধ্যমে আমরা করতে পারি। 3 নম্বর হচ্ছে ভোক্তার দাম সূচক, দি কনজিউমার প্রাইস ইন্ডেক্স। তারপর 4 নম্বর হচ্ছে উৎপাদকের দাম সূচক, দি প্রডিউসার প্রাইস ইন্ডেক্স। 5 নম্বর হচ্ছে উৎপাদকের অবমূল্যায়ন সূচক বা জিএনপি, ডিপ্লেটর বলা হয় এটাকে, হ্যাঁ। যদিও পরীক্ষায় তেমন একটা বেশি আসে না, পরীক্ষায় সবচেয়ে বেশি যেটা আসে সেটা হচ্ছে আমাদের এই সিপিআই, এটা সবচেয়ে বেশি আসে পরীক্ষায়, ঠিক আছে, এবং এটা হচ্ছে 5 স্টার। আর সূচক সংখ্যা এটা হচ্ছে 4 স্টার, এটা হচ্ছে 4 স্টার, হ্যাঁ। আর বাকিগুলো হচ্ছে তোমার এটা 2 স্টার দিতে পারো, এটা 2 স্টার, এটা তো আসেই না তেমন একটা, এটা একদম ক্রস দিতাম, এটা তেমন একটা পরীক্ষা আসে না। আর পিপিআই আসতে পারে, পিপিআই 3 স্টার দিতে পারো, 3 স্টার পিপিআই, হ্যাঁ। আর জিএমপি ডিপ্লেটর এটাও পরীক্ষা আসে না, বাই চান্স আসলে এগুলো বলা যায় না, হ্যাঁ। অনেক কঠিন প্রশ্ন হলে তখন হয়তো জিএনপি ডিপ্লেটর এগুলো প্রশ্ন দেয়, ঠিক আছে। কোটি টাকার সাজেশন হয়ে গেছে না 7:30-এ। ওকে, তাহলে আমরা এখানে মুদ্রাস্ফীতি, চলো আমরা এই পরিমাপ পদ্ধতিগুলো আমরা একটু দেখবো। প্রথমে আসলে সূচক সংখ্যা গঠন পদ্ধতি, এটা আমরা একটু দেখি, হ্যাঁ। এই পদ্ধতিটা আমরা একটু করবো, সো আমরা একটু দেখাবো আর কি, ঠিক আছে। তো এখানের মধ্যে আমাদের প্রথম বুঝতে হবে সূচক সংখ্যা কি। সূচক সংখ্যা পদ্ধতির মধ্যে আসলে যেটা করা হয়, আমি যদি বলি 3টা জিনিসের দাম, একটা হচ্ছে চাল, ডাল, ঠিক আছে, আর একটা জিনিস দেখি চাল, ডাল, ঠিক আছে, চাল, ডাল, আলু মনে করো, ঠিক আছে। এই 3টা জিনিসের আমি 2025 সালে দাম ধরলাম। কি কি দাম?
চালের দাম হচ্ছে 80 টাকা, ডালের দাম হচ্ছে 90 টাকা, আলুর দাম হচ্ছে 40 টাকা। এটার পূর্ববর্তী কোনো একটা বছর মনে করো 2020, সেই সালে আমি এই দ্রব্যগুলোর দাম নিলাম। দাম কি? চালের দাম ছিল 50, ডালের দাম ছিল 70, আলুর দাম ছিল 20। তাহলে বলা হয় সূচক সংখ্যা মানে হচ্ছে কোন একটা নির্দিষ্ট বছরের, এই যে কোন একটা নির্দিষ্ট বছরের গড়পত্তা যে মূল্য জিনিসের, তাকে অন্য কোনো ভিত্তি বছরের, ভিত্তি বছর মানে হচ্ছে তার আগে কোনো একটা বছরের গড়পত্তা মূল্যের তুলনায়, গড়পত্তা মানে হচ্ছে গড়ে, গড়ে কত দাম পড়তেছে সেটা, কোন একটা নির্দিষ্ট বছরের গড়পত্তা মূল্যের তুলনায় অন্য কোনো ভিত্তি বছরের গড়পত্তা মূল্যের, হ্যাঁ, যে এই যে এখানে একটু বলো, কোনো নির্দিষ্ট বছরের গড়পত্তা মূল্যকে অন্য কোনো ভিত্তি বছরের গড়পত্তের মূল্যের তুলনায় শতাংশ রূপে, হ্যাঁ, মানে শতকরা প্রকাশ করা, শতাংশ রূপে প্রকাশ করার যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয় তাকে সূচক সংখ্যা বলে। একটু সংখ্যাটা মুখস্থ করবা, কারণ পরীক্ষা এটা আসে। সূচক সংখ্যা কাকে বলে এটা পরীক্ষা আসে। বুঝা গেছে? ওকে, তাহলে কি বলেছি যে কোনো নির্দিষ্ট বছরের গড়পত্তা মূল্যকে অন্য কোনো ভিত্তি বছরের গড়পত্তা মূল্যের তুলনায়, মানে আমরা গড়ে বের করব, এটার সাথে এটা গড় বের করব এবং শতকরা প্রকাশ করব। আমরা ম্যাথটা করলে বুঝতে পারবো ভালো। প্রকাশ করার যে সংখ্যাবাচক পদ্ধতি সেটাকে বলা হয় সূচক সংখ্যা। এখানে কয়েকটা বিষয় আমাদেরকে লক্ষ্য রাখতে হয়, যেমন ভিত্তি বছর। ভিত্তি বছর মানে হচ্ছে আমি কোন বছরের সাথে তুলনা করতেছি সেটা। বর্তমান বছরটা তো আমাদের যেটা যেটা আপডেট বছর, এখন মনে করো 2024 চলতেছে, সরি 2025 চলতেছে, তাহলে এটা হচ্ছে আমাদের হিসাব বছর। আর ভিত্তি বছর মানে হচ্ছে এর আগে কোনো একটা বছর, তবে এই বছরটা এমন হইতে হবে যেই বছরের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ছিল। যেমন আমি 2020কে ভিত্তি বছর হিসেবে নিতে পারবো না, কেন? কারণ তখন করোনা হয়েছিল। আমাদেরকে এমন একটা বছরকে ভিত্তি বছর হিসেবে নিতে হবে ওই দ্রব্যগুলোর দামগুলো তুলনা করার জন্য যেই বছরের অর্থনীতি স্বাভাবিক অবস্থায় ছিল, যেমন 2016 আমরা নিতে পারি এরকম। তারপর যে হিসাব বছর, এটা তো হচ্ছে যেটা আমাদের যে বছর আমরা মুদাসসির বের করতে যাচ্ছি সেটা হচ্ছে হিসাব বছর। দ্রব্য নির্বাচন, দেখো এখানে আমি কয়টা দ্রব্য নিয়েছি, চাল, ডাল, আলু। এখানে তুমি চাইলে স্বর্ণ, রূপা, ডায়মন্ড এগুলো নিয়ে তুমি তুলনা করতে পারবে না। তোমাকে এমন দ্রব্য নিতে হবে যেগুলো সমাজের বেশিরভাগ মানুষ ব্যবহার করে থাকে, এই ধরনের দ্রব্য তোমাকে নিতে হবে। কেমন? এটা হচ্ছে দ্রব্য নির্বাচন। এরপর আমাদের আস্তে আস্তে হচ্ছে দ্রব্যের দাম নির্বাচন। দেখো এখানে আমি কয়টা দ্রব্যের দাম লিখছি, যেমন এখানে চালের দাম 80, 90, 40 এভাবে লিখছি। এই যে দাম ধরছি, দাম তো অনেক ধরনের হয়, দুই ধরনের সাধারণত, একটা হচ্ছে পাইকারি দাম, খুচরা দাম। তাহলে এখানে আমি কোন দামের সাথে তুলনা করতেছি, এখানে যে দাম বলতেছি এটা কোন দাম, পাইকারি দাম নিছি নাকি খুচরা দাম নিছি? আচ্ছা, হচ্ছে এখানে আমরা পাইকারি দাম নিয়ে তুলনা করব। আগে পাইকারি দাম কত ছিল, এখন কত, কারণ খুচরা দাম নিতে পারবো না এই জন্য, কারণ খুচরা দামটা সময় বেঁধে স্থান বেঁধে পার্থক্য হয়ে থাকে, হ্যাঁ, কিন্তু আমাদের পাইকারি দামটা কি হয় না, পাইকারি দামটা আমাদের মোটামুটি কি থাকে, প্রাইস সিমিলার থাকে, কাছাকাছি থাকে। কথা বলছি? ওকে, তারপর শতকরা হারে প্রকাশ, সেটা তো করলে বুঝতে পারবা। গড় দাম নির্বাচন, গড় দাম বের করতে হবে। আচ্ছা চলো আমরা একটা ম্যাথ দেখাই দিচ্ছি আমাদেরকে, একটা ম্যাথ দেখা দিচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ ঠিক মতো? তাহলে সূচক সংখ্যা কাকে বলে কি বলবো, কোনো নির্দিষ্ট বছরের গড়পত্তা মূল্যকে অন্য কোনো ভিত্তি বছরের গড়পত্তা মূল্য তুলনায় শতাংশ রূপে প্রকাশ করা যে সংখ্যাবাচক পদ্ধতি ব্যবহার করা হয় তাকে আমরা সূচক সংখ্যা বলি। একদম ইজিলি আমি তোমাদেরকে বলি এখানে কি কি দেওয়া থাকবে পরীক্ষায়। পরীক্ষায় প্রথমত যেটা দেওয়া থাকবে সেটা হচ্ছে আমাদের একটা ভিত্তি বছরে কয়েকটা দ্রব্য যেমন চাল, গম, চিনি, আলু, এরকম কয়েকটা দ্রব্যের দাম দেওয়া থাকবে, আবার হিসাব বছরের দামও দেওয়া থাকবে। আমি এখানে দুটো জিনিস তোমাদেরকে শেখাই, একটা হচ্ছে পি মানে প্রাইস অলওয়েজ, তবে পি এর ক্ষেত্রে এখানে দুই ধরনের পি দেখবে, একটা হচ্ছে P0 আর একটা হচ্ছে PN। P0 মানে হচ্ছে ভিত্তি বছরের দাম, P0 মানে হচ্ছে হিসাব বছরের দাম। আরেকটা জিনিস এখানে দেখবা সেটা হচ্ছে কিউ মানে কোয়ান্টিটি, বড় হাতে ছোট হাতে হইতে পারে। সো কিউ মানে কোয়ান্টিটি, পরিমাণ। Q0 থাকতে পারে, QN থাকতে পারে। Q0 মানে হচ্ছে ভিত্তি বছরের পরিমাণ, QN মানে হচ্ছে হিসাব বছরের পরিমাণ। এই চারটা কথা মুখস্থ করা দেখি একটু, চারটি কান্নি কথা একটু মুখস্থ করে নাও, এই চারটা কথা একটু মুখস্থ করো দ্রুত। স্যার ভিডিও ক্লিয়ার না, কি বলো ভিডিও ক্লিয়ার না? আমি যে স্পষ্ট ভিডিও দেখতে পাচ্ছি। নেট প্রবলেম না, নেট প্রবলেম না তো, ঠিকই আছে তো।
তাহলে P0 PN পারবো আশা করি। তাহলে P0 মানে হচ্ছে P মানে প্রাইস, P0 মানে হচ্ছে ভিত্তি বছরের দাম, PN মানে হচ্ছে হিসাব বছরের দাম, Q0 মানে হচ্ছে কোয়ান্টিটি পরিমাণ, হ্যাঁ ভিত্তি বছরের পরিমাণ, ভিত্তি বছরের হিসাব বছরের পরিমাণ। আচ্ছা এগুলো এখন লাগবে না, এগুলো পরে লাগবে, এই দুটো আগে দেখো। তো এখানে আমাদেরকে যেটা ভিত্তি বছর মানে মনে করো 2010 এটা ভিত্তি বছর, আর হিসাব বছর হচ্ছে 2021, মানে আমরা 2021 সালের মধ্যস্থি বের করতে চাচ্ছি। সো এটা তুলনা করতেছি আমরা 2010-এর সাথে, এটাকে বলা হয় ভিত্তি বছর, এটাকে বলা হয় হিসাব বছর। কেমন? যেটা আপডেট সেটা হচ্ছে হিসাব বছর, যেটা পুরাতন বছর সেটা হচ্ছে আমাদের ভিত্তি বছর। তাহলে এই দুটো বছরে আমাদেরকে কিছু দ্রব্যের দাম দেওয়া থাকবে, যেমন এখানে প্রতি মানে দাম দেওয়া আছে, ভিত্তি বছর দাম দেওয়া আছে 200 টাকা প্রতি মণ, 175, 700, 125, এটা মনে থাকতে পারে, কেজিতে থাকতে পারে, কোনো সমস্যা নেই। আবার এই হিসাব বছরের ক্ষেত্রে এই দ্রব্যগুলোর দাম দেওয়া আছে, যেমন ধর আগে ছিল 200 টাকা, সেটা বেড়ে হয়েছে 2021 সালে, যেটা 2010 সালে ছিল 200 টাকা, সেটা 2021 সালে কি কথা হচ্ছে 250, এটা 175, সেটা বেড়ে হয়েছে 200, এটা 700, সেটা বেড়ে হয়েছে 800, এটা 125, সেটা বেড়ে হয়েছে 150। তার মানে ভিত্তি বছরে এবং হিসাব বছরে আমাদের দামগুলো দেওয়া থাকবে, সেটা হয়তো লেখায় দেওয়া থাকতে পারে, মানে কথা আকারে একটা উদ্দীপক আকারে দেওয়া থাকতে পারে, অথবা এরকম সূচি আকারেও দেওয়া থাকতে পারে। কেমন? তখন তোমাকে এখানে এই জায়গায় একটা এক্সট্রা কলাম করতে হবে ভিত্তি বছরের মধ্যে, এটা, আর এখানে একটা এক্সট্রা কলাম করতে হবে। এখানে লিখবো আমরা শতকরা হার, এবং এই শতকরা হারের সূত্র হবে ভিত্তি বছরের ক্ষেত্রে হবে P0 বাই P0 ইন্টু 100। P0 কোনটা? এটা, তার মানে P0 বাই P0 ইন্টু 100, দ্যাট মিনস P0 বাই P0 মানে কত? P0 মানে 200, 200 কে 200 দিয়ে ভাগ করবো, P0 বাই P0 ইন্টু 100, 200 কে 200 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে আসতে হবে 100। এটা হচ্ছে শতকরা প্রকাশ, বুঝছো? তারপর 175 কে 175 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, এটা 100। 700 কে 700 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, এটা 100। 125 কে 125 দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, কারণ P0 বাই P0 ইন্টু 100, হ্যাঁ যে সংখ্যাকে সেই সংখ্যা দিয়ে ভাগ, 100 দিয়ে গুণ, তাহলে এগুলো সবগুলো এরকম 100 বের হবে শতকরা হার প্রকাশ করার পর। তারপর আমরা যেটা করবো, এটা গড় বের করবো। কেমনে? 4টা যোগ করে দিব, যোগ করলে হয় 400, যেহেতু 4টা দ্রব্য 4 দিয়ে ভাগ করে দিব, আনসার হবে 100। অলওয়েজ মনে রাখবা সূচক সংখ্যার ক্ষেত্রে এই আমাদের ভিত্তি বছরে অলওয়েজ এখানে 100 বের হবে, এগুলো সব 100 বের হবে, এটা মনে রাখবা, ঠিক আছে? আর যদি বলি হিসাব বছরে কি হবে, হিসাব বছরের সূত্রটা একটু ভিন্ন। হিসাব বছরে এখানে সূত্র হবে PN বাই P0, PN বাই P0 ইন্টু 100, অর্থাৎ এখানে P0 বাই P0 100 ছিল, তো P0 বাই P0 ইন্টু 100, এখানে হবে PN বাই P0 ইন্টু 100। PN কোনটা? PN মানে এটা, আর P0 কোনটা? এটা। তার মানে 250 কে ভাগ করতে হবে 200 দিয়ে, 250 কে 200 দিয়ে ভাগ করো, আর সব 125, তারপর 200 কে ভাগ করবে 175 দিয়ে, 200 175 দিয়ে 100 দিয়ে গুণ করো, তার 114, তারপর 800 কে 700 দিয়ে ভাগ করো, 800 700 দিয়ে ভাগ করো, 100 দিয়ে গুণ করো, 114, 150 কে 25 দিয়ে ভাগ করো, 150 কে 125 দিয়ে ভাগ করো, তাহলে আনসার হবে 120। তাহলে এবার সবগুলো যোগ করে ফেলি আমরা, এগুলো সব যোগ করে ফেলে যেটা বের হবে সেটা হচ্ছে, এগুলো সব যোগ করে ফেলে যেটা বের হবে সেটা হচ্ছে 473, সেটাকে আবার গড় বের করতে হবে। হ্যাঁ এই যে গড় বের করতেছি, এটা যোগফল 473, সেটাকে 4 দিয়ে ভাগ করলে 118.39 এটা বের হয়েছে আমাদের। দেখো তো বুঝো কিনা এটা? স্যার আর কতক্ষণ লাগবে? আমি তো আমার তো ইচ্ছে করতেছে এখনই শেষ করে দিই ক্লাস, কিন্তু কি করব, ক্লাস তো শেষ হচ্ছে না। স্যার একটা প্রশ্ন, কি প্রশ্ন? পারবা? দেখো এটা বের করলে কিন্তু আনসার শেষ না, আমাকে এই লাইনগুলো অবশ্যই লিখতে হবে। এখানে লিখবো যে উপরের সারণীতে দেখা যায় 2010 সাল থেকে 2010 সালে মূল্যসূচক হচ্ছে 100, এই যে 100, এবং 2021 সালে আমাদের মূল্যসূচক হয়েছে কত? 2021 সালে মূল্যসূচক হয়েছে 118। এর থেকে বোঝা যায় 2010 সাল থেকে 2021 সালে, এই যে 2010 সাল থেকে 2021 সালে আমাদের দামের স্তর, হ্যাঁ দামের স্তর কত বৃদ্ধি পাইছে? আগে ছিল 100, এখন 118 হয়েছে। তাহলে আমরা এটা থেকে 118 থেকে 100 বিয়োগ দিব, তার মানে 118 থেকে 100 যদি বিয়োগ দাও, তাহলে 18.39% আমাদের কি পেয়েছে? দামের স্তর বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ অর্থের ক্রয় ক্ষমতা বা অর্থের মূল্য হ্রাস পেয়েছে। হ্রাস পেয়ে দেখে আবার ভুল করিও না, কারণ দামের স্তর বৃদ্ধি পেলে অর্থমূল্য কি পায়? হ্রাস পায়। পড়াইছি না আমরা, দামের স্তর বৃদ্ধি পেলে কি অর্থের মূল্য হ্রাস পায়, তাহলে অর্থের মূল্য হ্রাস পেয়েছে ওইটাই 18.39%। সুতরাং মুদ্রাস্ফীতির হার 18.39%, এটা হচ্ছে আনসার। এই লাইনগুলো অবশ্যই লিখতে হবে। কেমন? স্যার একটা স্ক্রিনশট নেই, নাও, পিডিএফ তো পেয়ে যাবে, এটা পিডিএফ তো পাবা, স্ক্রিনশট নিয়ে কি হবে, আমরা গ্রুপে দিয়ে দিব।
এই ভিডিওর উপরে হোয়াটসঅ্যাপের লিঙ্ক আছে, হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক, ওখানে আমি দিয়ে দিব, পিডিএফ দিয়ে দিব, ক্লাসে পিডিএফ দিয়ে দেবো। আরেকবার বোঝালে ভালো হতো, কি বুঝাইতাম বলো না। জাস্ট এখানে বৃত্তি বছরে একটা সূত্র লিখছে P0/P0 × 100, এখানে P1/P0 × 100, এখানে P0/P0 করে করে সব যোগ করে গড় বের করছে। এখানেও P1/P0 বসায়, P1 মানে এটা, P0 মানে এটা, P1/P0 এই 100 250 কেটে দিয়ে ভাগ করবো, 200 কে 175 দিয়ে ভাগ করবো। এই যে P1 মানে এটা, আর P0 মানে হচ্ছে এই পাশেরটা, ঠিক আছে। তাহলে এটা কেটে দিয়ে ভাগ করবো, 100 দিয়ে গুণ করবো, তাহলে এইভাবে করে বের হবে। বের হওয়ার পর সেগুলো যোগ করে 4 দিয়ে ভাগ করবো, যেহেতু 4টা দ্রব্য সেজন্য। এই ম্যাথটা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। স্যার এটা গদ থাকবে না গদ থাকবে, আমি তো জানি না, আমাকে কি বলছে নাকি কোথায় থাকবে? গদ থাকতে পারে, গদ থাকতে পারে। ছক আকারে লিখবা এক্সামে। হ্যাঁ কালকে ক্লাস হবে, কালকে তোমাদের সকালে 11টায় ক্লাস হবে, চ্যাপ্টার 8 এবং 9-এর উপর। স্যার আপনি পোস্ট দেন, আপনার একটা স্ক্রিনশট নিই। আচ্ছা ঠিক আছে, এই এখন নিয়ে নিবা না ক্লাসে পরে নিবা? আচ্ছা নাও নাও, এখন নাও, ঠিক আছে। ক্লাসে পড়া বড় অনেকে থাকবে না, ঠিক আছে। সবাই সুন্দর করে একটা পোস্ট করে দিবা, ঠিক আছে। সুন্দর করে একটা পোস্ট করে দিবা, আমি দিচ্ছি, পোস্ট দিচ্ছি। এদিকে দাঁড়াবো, ঠিক আছে। হয়েছে? নিতে পারছো? স্ক্রিনশট নিতে পারছো? ওকে, তাহলে আমরা সূচক সংখ্যা করলাম। তাহলে যেটা বের হবে, মানে এটা থেকে এটা বিয়োগ করবা, সেটা হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতির হার বের হবে। এর প্রসেসে 2 নাম্বার হচ্ছে গুরুত্বশীল সূচক সংখ্যা। এটা আমি তোমাদের একটু বোঝায় বলি। আমরা এখানে যে দ্রব্যগুলো নিয়েছিলাম একটু আগে, এই যেখানে দ্রব্যগুলো নিয়েছিলাম, চাল, গম, চিনি, আলু, এগুলো কি আমাদের কাছে সবসময় সেম গুরুত্ব বহন করে? মানে মনে করো তোমার কাছে যে এই 4টার মধ্যে আমি বললাম কোনটা সবচেয়ে গুরুত্বপূর্ণ আমাদের জন্য, তুমি বলবা স্যার আমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো চাল। তারপর কোনটা মনে করো বলতেছে স্যার আমার এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ মনে করো আলু, অথবা গম সবচেয়ে গুরুত্বপূর্ণ, তারপর ওটা, তারপর মনে করো আলু, তারপর মনে করো চিনি, অথবা তোমার ইচ্ছে মতো দিতে পারবা। তবে পরীক্ষা যদি এরকম মানে গুরুত্বের সংখ্যা দেওয়া থাকে, এরপরে যে ম্যাথ, এই যে গুরুত্বশীল সূচক সংখ্যার মধ্যে যদি পরীক্ষায় তোমাকে গুরুত্বের সংখ্যাটা দেওয়া থাকে, কোনটা দ্রব্যের গুরুত্ব কত ধরবা, সেটা তাহলে সেই অনুযায়ী করবা। যদি দেওয়া না থাকে তাহলে ট্রিক্স হচ্ছে তুমি যতটা দ্রব্য থাকবে সর্বোচ্চ গুরুত্বের সংখ্যা তত ধরবা, এবং তুমি তোমার ইচ্ছে অনুযায়ী ধরবা। যেমন ধরো আমি চালকে 4 দিলাম, এরপর আলুকে আমি গমকে 3 দিলাম, আলুকে 2 দিলাম, চিনিকে 1 দিলাম। তুমি মনে করতো স্যার না স্যার আমি এরকম করবো না, আমার মনে হচ্ছে যে আমার জন্য ঠিক আছে চাল 4, আলু আমার জন্য মনে করো 3 গুরুত্ব দিলাম, তারপর হচ্ছে গম 2, তারপর চিনি মনে করেন যে 1। তোমার ইচ্ছে অনুযায়ী তুমি গুরুত্ব ধরতে পারবা, কোনো সমস্যা নেই। গুরুত্বটা কোথায় কাজ করবে? এই যে দেখো এবার কাজ করবে। এখানে দেখো এই সূচির মধ্যে সেম ইনফরমেশনগুলো দেওয়া থাকবে, বৃত্তি বছরের দাম দেওয়া থাকবে, হিসাব বছরের দাম দেওয়া থাকবে। এই দেখো এই কলামটা এবং এই কলামটা, এই দুটো কিন্তু আগে যেটা করছি সেটাই, এইটুক কিন্তু আমরা আগে যেটা করছি সেটাই। এখানে শুধু এক্সট্রা একটা কলাম করছি শতকরা হার ইনটু গুরুত্ব, এটার মধ্যে বৃত্তি বছরের মধ্যে। এখানেও সেম, এই দুইটা কলাম কিন্তু আগের মতোই করছি, ঠিক আছে। এখানে তবে এই গড়টা বের করবে না, গড়টা এরকম হবে না, গড়টা ভিন্ন রকম হবে। এই কলাম পর্যন্ত এখানে সব সেম আগের মতো, শুধু এখানে এক্সট্রা একটা কলাম করছি শতকরা হার ইনটু গুরুত্ব। চলো সেটা একটু দেখাই। তাহলে এখানে আমাদের আনসার পেয়েছি 100, এখানে 100, এখানে 100, এখানে 100। তাহলে আমরা এখানে লিখছি শতকরা হার ইনটু গুরুত্ব। শতকরা হার কোনগুলো? এই যেগুলো হচ্ছে শতকরা হার, এই শতকরা হারের সাথে গুরুত্ব গুণ করছি। গুরুত্ব এখানে কত লিখছি দেখছো? 4। আমি মনে করতেছি এই চাল আমার কাছে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, কেমন? তারপর আমি লিখছি যে এই যে গম, এটাকে আমি গুরুত্ব দিচ্ছি 3। তো তুমি যদি চাও যে না স্যার আমি এটাকে 2 ধরবো বা 1 ধরবো, তুমি ধরতে পারো, সমস্যা নেই। মানে এখানে উত্তর সেম হবে না, সবার অঙ্ক, সবার আনসার সেম হবে না এই ম্যাথে, হ্যাঁ। তাহলে এখানে কত হবে? এখানে আনসার হবে হচ্ছে 100 ইন্টু 3, তাহলে এখানে 300 ধরলাম। এটা 100 ইন্টু 4, 400। তারপর 100 ইন্টু এখানে গুরুত্ব ধরলাম, এটা গুরুত্ব ধরছি আমরা 1, এটা গুরুত্ব হচ্ছে 3, এটা তো 1 ধরছি, তাহলে 100 ইন্টু 1 তাহলে 100, আর এটা গুরুত্ব আমরা 2 ধরছি, তাহলে 100 ইন্টু 2 এটা হবে 200। এবার দেখো সব যোগ করবা, এই যে এগুলো 400, 300, 100, 200 যোগ করলে হয় 1000, উপর 1000 ভাগ করবা 4 দিয়ে না, এই যে 4টা ধরবো 4 দিয়ে ভাগ করা যাবে না, গুরুত্বের যোগফল দিয়ে। গুরুত্বের যোগফল হচ্ছে 4, 3, 1, 2 যোগ করলে কত হয়? 10।
গুরুত্বের যোগফল দিয়ে তখন তোমাকে ভাগ করতে হবে। গুরুত্বশীল সংখ্যার মধ্যে গুরুত্বের যোগফল দিয়ে ভাগ করতে হবে। তাহলে 1000কে তুমি 10 দিয়ে ভাগ করে দাও, 1000কে 10 দিয়ে ভাগ করলে আনসার হবে 100। দেখছো এখানেও কিন্তু সেম সূচক সংখ্যা, এখানে কিন্তু কত বের হয়েছে? 100 বের হয়েছে। এখানে কিন্তু কত বের হয়েছে? 100 বের হয়েছে। ওকে, তাহলে এটার মধ্যে গুরুত্বশীল সূচক সংখ্যার মধ্যেও প্রথমে আমাদের 100 বের হবে। এরপরটা চলে আসে এখানে, এখানেও সেম প্রসেস, শতকরা হার ইন্টু গুরুত্ব। তবে এখানে যে গুরুত্ব ধরছে সেম দ্রুত তোমাকে এখানে যে গুরুত্ব ধরেছ সেম দ্রুত এখানে গুরুত্ব এখানে ধরতে হবে। তাহলে এখানে 125 এখানে পাইছিলাম আমরা শতকরা হার, সেটার সাথে আমরা 4 গুণ করবো। এখানে 114 পাইছি, সেটার সাথে আমরা 3 গুণ করবো। এখানে যে গুরুত্ব ধরছি সে গুরুত্ব এখানে ধরতে হবে, সেম গুরুত্ব। এখানে 1 ধরছি, এখানে আমরা 1 দ্বিগুণ করবো, এটাকে আমরা 1 দ্বিগুণ করবো। এখানে যত পাইছি 120, সেটাকে আমরা 2 দ্বিগুণ করবো। এবার সবগুলো যোগ করে দিব, 500, 342, 114, 240 সব যোগ করে দিব। সব যোগ করে দিলে যেটা পাবো সেটা হচ্ছে 1157, 1197 পাবো। এই 1197কে আমরা ভাগ করবো কত দিয়ে? ভাগ করবো আমরা হচ্ছে 10 দিয়ে, ওই যে গুরুত্বের যোগফল সে 10 দিয়ে ভাগ করবো। তাহলে আনসার হবে 119.71। তাহলে আগের মতো প্রসেস, এটা হিসাব বছর, এটা ভিত্তি বছর আছে, তাহলে এটা থেকে এটা বাদ দিতে হবে। তাহলে আমাদের হিসাব বছরের তুলনায় ভিত্তি বছরের তুলনায় ভিত্তি বছরের তুলনায় হিসাব বছরের দাম স্তর বৃদ্ধি পেয়েছে। কত বৃদ্ধি পেয়েছে? এটা বিয়োগ করে দিবা। তাহলে 19.71% বৃদ্ধি পেয়েছে। তার মানে অর্থের ক্রয় ক্ষমতা হ্রাস পেয়েছে বা অর্থমূল্য হ্রাস পেয়েছে 19.71। দ্যাট মিনস মুদ্রাস্ফীতির হার হচ্ছে 19.71। পারবো? ম্যাথ কি করা লাগবে? হ্যাঁ অবশ্যই করা লাগবে। কি করা লাগবে? করার জন্য তো বলতেছি, এগুলো নোট দেওয়ার পর তোমরা বাসা অবশ্যই করবা। কালকে না করে গেলে কিন্তু ঝামেলা পড়ে যাবা। আজকের মধ্যে চ্যাপ্টার শেষ করে ফেলবা। দুই মিনিট পারবো, কারণ যাই, তাই না? আমাদের এখানেও সেম, খুব ডিস্টার্ব করতেছে। তোমাদের ক্লাসও ঠিক মতো দিতে পারতেছি না, বুঝছো? সকাল এই ক্লাস বিকালে 3 বার নিছি, দুইবার লাইভ শুরু করে কেটে গেছে। হয়েছে? শেষ। তাহলে আমরা গুরুত্বশীল সূচক সংখ্যা পড়ছি। এখন আসলে সিপিআই করব, খুবই গুরুত্বপূর্ণ। সিপিআই পদ্ধতি, এখানে একটা সূত্র আছে, এই সূত্র আমাদেরকে মুখস্থ করতে হবে। 3 নাম্বার এটা ম্যাথ। হ্যাঁ, সিপিআই পদ্ধতি বা ভোক্তার দাম সূচক, দি কনজিউমার প্রাইস ইন্ডেক্স। এই সূত্র মনে রাখবা। কি পিএন সামেশন পিএন কিউ জিরো ডিভাইড বাই সামেশন পি জিরো কিউ জিরো। এখানে অলওয়েজ এভাবে থাকবে, এভাবে এখানে সূত্রটা অলওয়েজ থাকে। হ্যাঁ, পি কিউ, ঠিক আছে? সামেশন থাকবে, এই সূত্র যেটা আমাদের সিপিআই সূত্র, এটা হবে সামেশন পিএন কিউ জিরো পি জিরো কিউ জিরো। এগুলো সব জিরো থাকবে, শুধু প্রথমটা এন থাকবে ইন্টু 100, শুধু প্রথমটা এন, বাকি সব জিরো। পি কিউ অলওয়েজ থাকবে, প্রথমটা এন, বাকি সব জিরো হবে। এটা হচ্ছে সিপিআই সূত্র। কেমনে করবো চলো আমরা এখন দেখি। সেই ম্যাথটা এখন আমরা কেমনে করি সেটা আমরা একটু দেখবো এখন। ঠিক আছে? তো আমি একটু এখানে কারেকশন করে দেবো তোমাদেরকে। এখানে একটু টাইপিং মিস্টেক হয়েছে। এখানে দেখো দাম দেওয়া আছে, দ্রব্যের দাম দেওয়া আছে এখানে। দ্রব্যের নাম দেওয়া আছে, এটা নাম হবে, নাম চাল, গম, চিনি, আলু দেওয়া আছে। এবং এখানে ভিত্তি বছরে দুইটা জিনিস দেওয়া থাকবে। এক, ভিত্তি বছরের পরিমাণ, এটাকে আমরা কিউ জিরো বলবো। এই জায়গায় একটু ঠিক করবা, পি জিরো হবে না, এটা হবে কিউ জিরো। তোমরা একটু ঠিক করে নিও, কেমন? আর ভিত্তি বছরের যে দাম, এটাকে বলা হবে পি জিরো। এখানে একটু ঠিক করে নিবা। তাহলে কি বলছি দেখো, ভিত্তি বছরে দুটো জিনিস থাকবে, একটা হচ্ছে ভিত্তি বছরের পরিমাণ আর ভিত্তি বছরের দাম দেওয়া থাকবে। আর একটা হচ্ছে হিসাব বছর বা চলতি বছরের দাম দেওয়া থাকবে। এটা ঠিক আছে, এটা পিএন, ঠিক আছে? পি মানে প্রাইস, এর মানে হিসাব বছর বোঝাবে। আর এটা হচ্ছে ভিত্তি বছরের দামকে আমরা পি জিরো, ভিত্তি বছরের পরিমাণকে আমরা কিউ জিরো বলবো। ওকে, জাস্ট যেটা করতে হবে, এই দুটো ইনফরমেশন এটা দেওয়া থাকবে। তোমাকে এই ভিত্তি বছরের মধ্যে আরেকটা জিনিস বের করতে হবে, সেটা হচ্ছে ব্যয়। ব্যয়টা কেমন? এই দুটো গুণফল, পি জিরো, এটা পি জিরো করে দাও। পি জিরো ইন্টু কিউ জিরো আমরা গুণ করবো। এই পি জিরোর সাথে কিউ জিরো গুণ করবা কেমনে? 10-এর সাথে 50 গুণ করলে হবে 5×10 50, 500। 4×4 16, 160 হবে। 7×2 14, 140 হবে। 5×3 5 15, 150 হবে। বুঝছো তো? তাহলে কি গুণ করতেছি, পি জিরো কিউ জিরো যদি গুণ করা হয়, এই দুটো গুণ করে করে আমরা এখানে লিখতেছি। লেখার পরে এবার সব যোগ করবো। এটা হচ্ছে, এটা কি পি জিরো কিউ জিরো, এগুলো সব যোগ করলে হবে সামেশন, এটা পি জিরো করে নাও, সামেশন পি জিরো কিউ জিরো সমান 950 পাইছি। এগুলো সব যোগ করে 500, 160, 140, 150 যোগ করে 950। এবার এখানে আসো,
এখানে আমাদের সূত্র হচ্ছে, এখানে এটা তো দেওয়া থাকবে, পিএনটা দেওয়া থাকবে। এখানে সূত্র হচ্ছে, ব্যয়ের সূত্র হচ্ছে এখানে পিএন ইন্টু কিউ জিরো, এখানে ছিল পি জিরো কিউ জিরো, বৃত্তি বছর ক্ষেত্রে ছিল পি জিরো কিউ জিরো, এখন বলছে পিএন ইন্টু কিউ জিরো। এই যে পিএনের সাথে কিউ জিরো গুণ করবো আমরা, তাহলে 80 ইন্টু 10 800, 60 ইন্টু 4 মানে 424 240, 9 দুগুণে 18 180, 4 5 20 100 200। তাহলে এবার সব যোগ করে দাও, এবার সব যোগ করে দিলে হবে এটার এই যে সামেশন পিএন কিউ জিরো, এটা বের হয়ে যাবে 1410। এটা বের করে দিলে কিন্তু হবে না, আমাকে এখন সূত্র দিয়ে আনসার বের করতে হবে। হ্যাঁ, এখানে যদিও সূত্র দিয়ে আনসারটা এখানে করা নাই, ঠিক আছে, আমি করে দিচ্ছি। দেখো তাহলে সিপিআই আমরা সূত্র দিয়ে আনসারটা করবো। সিপিআই সমান আমরা কি জানি, এই যে আমরা সূত্র লিখছি সামেশন পিএন কিউ জিরো ডিভাইড বাই সামেশন পি জিরো কিউ জিরো ইন্টু 100। তাহলে আমরা আনসারটা বসা দিই। পিএন মানে কোনটা, এই যে এটা 1420 ডিভাইডেড বাই এটা হবে 950। তাহলে 1420কে 950 দিয়ে ভাগ করে 100 দিয়ে গুণ করো, সরাসরি আনসার বের হয়ে যাবে। তাহলে কত হয়, 1420 ডিভাইডেড বাই 950 ইন্টু 100। তাহলে 149, এখানে ঠিক আছে, এই যে ঠিক আছে, এটা ঠিক আছে 149.47, ঠিক আছে আনসার, ঠিক আছে 149.47। এটা হচ্ছে আমাদের কি, আমি বাংলা ইংলিশ করে ফেলছি, আচ্ছা যাই হোক ইংলিশে লিখে দিচ্ছি। তাহলে 149.447, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের কি, আমাদের এখন কি বের হয়ে যাচ্ছে, আমাদের সিপিআই এর মধ্যে আনসার বের হয়েছে। তবে এটা কিন্তু ফাইনাল আনসার না, এখন যেটা পাইছো এই যে 149.47 এটা বের হয়েছে, এটাকে আমরা বলে থাকি ভিত্তি বছরের, সরি এটাকে আমরা বলে থাকি হিসাব বছরের। এটা আমরা পাইছি হিসাব বছরের দামেস্তর পাইছি, হিসাব বছরের দামেস্তর পাইছি এটা। তাহলে ভিত্তি বছর স্যার কত ছিল, মনে রাখবা অলওয়েজ সিপিআই করো বা পিপিআই করো, যেটা আনসার পাবা সেখান থেকে তোমাকে 100 বাদ দিতে হবে, কারণ ভিত্তি বছরের দামেস্তর অলওয়েজ কত থাকে, 100 থাকে। কেমন, 100 থাকে। তা আমরা এটা পরীক্ষা দেওয়া থাকুক বা না থাকুক, দেওয়া থাকলে তো 100 দেওয়া থাকবে, আর দেওয়া না থাকলে তুমি 100 বিয়োগ করবা। তাহলে আমরা এখান থেকে কি করবো, এটা এখানে লেখা আছে দেখো, ভিত্তি বছরের মূল্যসূচক 100 ধরলে, ভিত্তি বছর মূল্য 100 ধরছে, 2022 সালে মূল্যসূচক সংখ্যা 100 এবং 2023 সালের মূল্যসূচক হচ্ছে 149। তার মানে আমরা বলতে পারি 2022 থেকে 2023-এ দামেস্তর বৃদ্ধি পাইছে বা মূল্যসূচক বৃদ্ধি পাইছে, 149 থেকে 100 বাদ দেবো, তাহলে এটাই হচ্ছে আমাদের ফাইনাল আনসার, 49.1% বৃদ্ধি পেয়েছে। সুতরাং অর্থের ক্রয় ক্ষমতা, অর্থের মূল্য কি পেয়েছে, হ্রাস পেয়েছে 1%। দ্যাট মিনস মুদ্রাস্ফীতির হার হচ্ছে 49.47%। এটা হচ্ছে আমাদের মুদ্রাস্ফীতির হার। তাহলে অলওয়েজ আমাকে ওই আনসার থেকে 100 বাদ দিতে হবে, অলওয়েজ আমাকে আনসার থেকে কি বাদ দিতে হবে, 100 বাদ দিতে হবে, মনে থাকবে তো। পিডিএফটা ক্লাস শেষ করে দিই, হ্যাঁ দিয়ে দিব। এটা তো তোমরা কাজ করে নিও, এটা কিউ জিরো হবে, এটা পি জিরো হবে, আর এখানে পি জিরো কিউ জিরো, পি জিরো কিউ জিরো হবে এই জায়গায়, ঠিক আছে। এটা একটু কারেকশন করে নিবা। 100 কেন বাদ দিব, কারণ ভিত্তি বছরকে এই যে সূত্রটা এখানে যে সূত্রটা করছে, এই সূত্রটা বানাইছে আসলে ভিত্তি বছর 100, সেটা মানে কি, সেটাকে ধরে সে অনুযায়ী এই সূত্রটা ইমপ্লিমেন্ট করছে, যাতে আমরা ওই যেটা আনসার বের হবে সেখান থেকে 100 বাদ দিতে পারি। কারণ ওই যে আমরা একটু আগে সূচক সংখ্যা করছি না, গুরুত্বশীল সূচক সংখ্যার সূচক সংখ্যা কত বের হইতো, ভিত্তি বছরে অলওয়েজ 100 বের হইতো, সেটাকে আমরা 100-তে শতকরায় প্রকাশ করতাম। সেজন্য এগুলো হচ্ছে তার আপডেট পার্সন আর কি, ওইটাকে আমরা এটাকে আরও আপডেটলি খুব ইজিলি করা যায় আর কি, মুদ্রাস্ফীতি হার বের করা যায় এই সূত্রগুলো দিয়ে, সিপিআই পদ্ধতি। স্যার একটু ফাস্ট পড়া, আর কি ফাস্ট পড়াই দাম বাবা বলো। $100 মানে হচ্ছে আমাদের সূচক সংখ্যা ভিত্তি বছরটা 100 ধরছে আর কি, মানে 100 আমরা বাদ দিব সেজন্য, ওইখান থেকে আমরা 100 বাদ দিব সেজন্য, কারণ ভিত্তি বছরে 100 এটা ধরা হয়, 100 আছে সেটা ধরা হয়।
তোমরা কি বুঝছো আমার কথা? হ্যাঁ, মুদ্রাস্ফীতির কারণ, প্রভাব, প্রতিকার, উপায় খুবই গুরুত্বপূর্ণ এগুলো, কারণ একটা প্রশ্ন আসলেই পুরোটা ম্যাথ আসবে না, থিওরিটিক্যাল আসবে এই চ্যাপ্টারে। হ্যাঁ, তো সেজন্য তোমাদের মুদ্রাস্ফীতির কারণ, প্রভাব সেগুলো আসবে, সেগুলো আমরা পড়বো এই চ্যাপ্টারের শেষে। হ্যাঁ, তারপর আসে এরপর এখানে বলছে উৎপাদকের দাম সূচক। এখানে 3টা সূত্র আছে, এই 3টা সূত্রের মাধ্যমে আমরা করবো সেটা, ঠিক আছে? 3টা সূত্রের মাধ্যমে এটা করা যাবে, মানে 3টা সূত্র এখানে আছে আর কি। পরীক্ষা যদি যে কোনো একটা সূত্র বলে দেয় যে এই সূত্রের মাধ্যমে করো, তাহলে সেই সূত্র দিয়ে করবো, শুধু ওই সূত্র দিয়ে আমাকে আনসার করতে হবে। আর যদি পরীক্ষা কিছু না বলে তাহলে তিনটাই করতে হবে। তবে যদি পরীক্ষা তোমার কাছে সময় না থাকে তাহলে তুমি হয়তো কি করতে পারো, তুমি হচ্ছে যে কোনো একটা করে বলতে পারো ল্যাসপেয়ারের সূত্রের সাহায্যে উৎপাদক দাম সূচক হচ্ছে এটা বলতে পারো। তবে আমি বলবো যদি কোনো কিছু বলে দেওয়া না থাকে 3টা সূত্র দিয়ে তোমাকে আনসার করতে হবে, ম্যাথ করতে হবে। আর যদি পরীক্ষার 3টা সূত্র দেওয়া না থাকে, মানে সরি যে কোনো একটা বলে, তখন তুমি শুধু একটা দিয়ে করবা। আর যদি কোনো কিছু বলে দেওয়া না হয় 3টা সূত্র দিয়ে করতে হবে। দেখো এখানে কঠিন কিছু নাই, এই ল্যাসপেয়ারের সূত্রটা, এই যে 1 নম্বর ল্যাসপেয়ারের সূত্র, হ্যাঁ, ল্যাসটা আগে লিখবা অলওয়েজ, তারপর প্যাশ, ল্যাস আগে তারপর প্যাশ, কেমন? আগে ল্যাস তারপর প্যাশ, তারপর লাস্ট হচ্ছে ফিশারের আদর্শ দাম সূচক, ঠিক আছে? তো ল্যাসপেয়ারের সূত্রটা হচ্ছে যেটা আমরা একটু আগে সিপিআই করছি, সিপিআই সূত্র কি বলছি বলো তো? সামেশন পি এন কিউ জিরো ডিভাইড বাই সামেশন পি জিরো কিউ জিরো, তাই না? অর্থাৎ আমাদের এইখানে সূত্রের মধ্যে শুধু প্রথমটা এন, বাকি সব জিরো ইন্টু 100, এটাই তো ছিল নাকি? এটাই দেখো, এই সূত্রটা কিন্তু এখানে সেম সূত্র। তার মানে যেটা সিপিআই সূত্র সেটাই কিন্তু পিপিআই এর, দি প্রডিউসার প্রাইস ইন্ডেক্সের প্রথম সূত্র হচ্ছে সেটা। আবার দেখো দ্বিতীয় যে সূত্রটা সেটা কিন্তু এত বেশি আহামরি কঠিন না। কেমন? এই যে এই সূত্রটা আমি যদি একটু বলি, এইভাবে চিন্তা করো তো, এই অ্যানটা পি এন যেটা আছে, এই অ্যানটা খুবই খাদক, বুঝছো? রাক্ষস। এই রাক্ষসটা কি করছে, এই অ্যানটা এই কিউ জিরোটাকে খাই ফেলছে, খাই অ্যান হয়ে গেছে। আবার নিচের এই কিউটাকে এটাও খাই ফেলছে, মানে এরে খাইছে প্রথমে, তারপর এরে খাইছে, এরে খাইতে পারে নাই, মানে এরে খাইছে, এর থেকে এ খাইছে, এটা তো ছিল প্রথমে, এর থেকে এরও খাইছে, এরও খাইছে, কিন্তু এরে খাইতে পারে নাই, খাইতে আস্তে আস্তে মনে করো যে আমাদের সূত্র তৈরি হয়ে গেছে, বুঝছো? তো এখানে প্রথমটা এন, বাকি সব জিরো। এখানে নিচের প্রথমটা জিরো পি, বাকি সব এন, তাহলে বুঝো এখানে প্রথমটা পি এন, বাকি সব জিরো, এই এনটা এরপর সব এই দুটোটা খাই ফেলবে, এটা বাকি থেকে যাবে, বুঝছো? তাহলে ইজিলি মনে থাকবে। এটা হচ্ছে আমাদের কি প্যাশের সূত্র। কার সূত্র? প্যাশের সূত্র, দেখছো? প্যাশ সূত্র। আর আদর্শ দাম সূত্র এমনি পারবা, এই দুইটা পারলে সে দুটাই, এটা এবং এটা, এই দুটো, এটা দেখো, এই যে এটা এখানে লিখছি, এটা এখানে লিখছি, মাঝখানে গুণ লিখছি, উপর রুট ওভার লিখছি, শেষে 100 গুণ করছি, আর কিছু নাই। ওই দুটোকে গুণ করে উপর রুট ওভার করা, আসলে দুইটা সংখ্যাকে গুণ করে রুট ওভার করা মানে হচ্ছে গড় বের করার মতো, এক ধরনের গড় বের করার মতোই বলা যায়। কথা বুঝছি? তিনটা দেয় না সাধারণত, একটা বলে দেয়, তবুও যদি বাই চান্স আসে আর কি, তবে 3টা দিতে পারে। তবে একটাই বেশিরভাগ সময় চলে আসে, বলে যে ল্যাসপেয়ার করো বা প্যাশেরটা করো বা ফিশারেরটা করো, তাহলে তুমি সেই অনুযায়ী করবা। তাহলে মনে রাখিও ল্যাস কিন্তু আগে, ল্যাস আগে সূত্র, এটা মনে রাখবে, এটা সিপিআই সূত্রটা সেম, আর প্যাশটা হচ্ছে এরপরে, এই আনটা এই দুটো খাই ফেলবে, এটা মনে রাখবে। হ্যাঁ, আর ফিশারটা কি, এই দুটো গুণ করবে, মাঝখানে উপর রুট ওভার করবা, শেষ। তাহলে এটা একটা ম্যাথ আছে এখানে, আচ্ছা এটা ম্যাথটা এখানে দেয় নাই। সো তোমরা পারবা, এটার ম্যাথটা পারবা? দেখা যেতে হবে নাকি নাকি পারবা? একটু বলো। এখানে একটা ম্যাথ আছে, ম্যাথটা হচ্ছে এরকম। দেখো আমাদেরকে পরীক্ষায় কী কী দেওয়া থাকবে, আমাদের কী কী বের করতে হবে, ঠিক আছে? পরীক্ষা এখানে দ্রব্য দেওয়া থাকবে, দ্রব্য এখানে দেওয়া থাকবে দ্রব্য। আমি দুটো জাস্ট 3টা দ্রব্য নিচ্ছি, আমি 3টা দ্রব্য, 1 2 3, 4টা থাকলেও সেম, একই প্রসেস। এখানে চাল, ডাল, আলু আমি দিলাম। হ্যাঁ, তো এখানে আমাদের দুটো জিনিস থাকবে, খেয়াল করবা সবাই, এরকম। একটা হচ্ছে দাম, দাম এখানে হচ্ছে পরিমাণ দিলাম, পরিমাণ। এখানে দাম আবার 2 ধরনের থাকবে, একটা হচ্ছে দাম হচ্ছে ভিত্তি বছরের দাম, হিসাব বছরের দাম। ভিত্তি বছরের পরিমাণ, হিসাব বছরের পরিমাণ। হ্যাঁ, এভাবে করে আমি শর্টকাট লিখতেছি। তারপর এখানে আমরা 4টা জিনিস বের করবো। 4টা, কোন 4টা জানো? ওই যে সূত্রের যে 4টা আছে, কি কি? সামেশন পি এন কিউ জিরো ডিভাইড বাই সামেশন পি জিরো কিউ জিরো, ঠিক আছে? এই দুইটা আমাদের করতে, এটা করতে হবে। তারপর আরটা হচ্ছে সামেশন পি এন কিউ এন, এটা।
সামেশন P0QN। হ্যাঁ, এরকম এটা 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 এই চারটা জিনিস আমাদের এখানে করতে হবে। সো আমরা একটু আগে মানগুলো বসা ফেলি। যেমন চালের আগে দাম ছিল 50 টাকা, সেটা কিন্তু হয়েছে 80 টাকা। ডালের দাম ছিল 60 টাকা, সেটা এবার হয়েছে 90 টাকা। আলুর দাম ছিল 20 টাকা, সেটা এবার হয়েছে 40 টাকা। পরিমাণ হচ্ছে আগে ছিল চালের চাহিদা ছিল 5 কেজি, এখন হচ্ছে 7 কেজি। ডালের চাহিদা ছিল 3 কেজি, এখন হচ্ছে সেখানে 5 কেজি। আলুর চাহিদা ছিল 5 কেজি, এখন হচ্ছে 8 কেজি। আর এখানে তাহলে কি হবে, প্রথমটা ওই যে উপরেরটা PNQ0 সামেশন এখন দিবা না, সামেশন হচ্ছে সব যোগ করে এখানে নিচে দিবা, এই যে এখানে নিচে, এখানে নিচে দিবা, যে সব যোগ করে এই জায়গায় নিচে দিবা মোট। ঠিক আছে, দেখো এখানে সামেশন বের করবো। তাহলে এখানে আমরা করে ফেলি PNQN। PN কোনটা, এই যে PN হচ্ছে এটা, QN কোনটা, সরি Q0 কোনটা, এটা এটা এরকম করবা 5 আর 40 400, 3 নং 27 270, 4 5 20 200। তাহলে এবার সব যোগ করো, 400 এটা যোগ করলে 600 600 700 800 800 870। এটা হচ্ছে সামেশন PNQ0। দেখছো বের হয়ে গেছে, এটা বের হয়ে গেছে একটা। সেম এটা বের করবো, এটা কি হবে, এটা হবে P0Q0, তাই না? তাহলে P0 কোনটা, এটা, আর Q0 কোনটা, এটা। এটার সাথে 5 5 25 250। এটা হবে 3 6 18 180। এটা হবে 5 2 10, এটা 100 হবে। হ্যাঁ, যোগ করে দাও এবার। এটা যোগ করলে হবে 100 300 400 400 400 500 530 530 সামেশন P0Q0। ঠিক আছে, এটা হবে 530। এখানে সেখানে হবে এটা PNQN। PN কোনটা, এটা, QN কোনটা, এটা। তাহলে 4 7 28 280 এটা। তারপর হচ্ছে 5 নং 45 450। তারপর হচ্ছে 4 8 32 320 320। যোগ করে দাও, যোগ করলে হবে 200 600 200 400 600 8 9 10 1000, মানে 1000 আর কি 1000 1000 1000 1100 1150। তাহলে এখানে 1150। ঠিক আছে, এটা হচ্ছে সামেশন PNQN। ঠিক আছে, এরপর আসি এটাতে চলে আসি, এটা হচ্ছে P0QN। P0 কোনটা, এটা। QN কোনটা, এটা। এই প্রথমটা শেষটা কোন করবো, 5 5 7 5 7 35 350। তারপর এখানে 5 6 30 300। এখানে 8 2 16 160। এবার যোগ করো 300 600 700 700 810 810। তাহলে এটা হচ্ছে সামেশন P0QN। তোমরা আমাকে বলতে পারো, স্যার আপনি এত দ্রুত কেমনে যোগ বিয়োগ গুণভাগ করে ফেলেন? করতে করতে হয়ে গেছে। যারা অ্যাকাউন্টিংয়ের স্টুডেন্ট তারা কিন্তু খুব দ্রুত করতে পারে। কেন করতে পারে? কারণ তারা এরকম ক্যালকুলেশন মানে হাতে হাতে মুখে মুখে করে ফেলে, বুঝছো? তো এটা তোমাদের মধ্যে আসবে, তোমরা যদি করতে 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 থাকো আর কি। সূত্র যে কোনো একটা দিয়ে করলে হবে না, যদি পরীক্ষায় বলা থাকে এই সূত্র দিয়ে করো তাহলে সেটা দিয়ে করতে হবে, আর যদি বলা না থাকে কোন সূত্র দিয়ে করবা তাহলে তোমাকে তিনটাই করতে হবে ম্যাথ, বুঝছো? সেটাতে সমস্যা এই 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 ম্যাথের মধ্যে। তাহলে এখানে আমরা ওই যে 3টা সূত্র ব্যবহার করে করে আমরা আনসারগুলো বের করব। হ্যাঁ, যেমন এই যে এখানে আমি বের করে দেখাচ্ছি, 3টা সূত্র ব্যবহার করে আমরা বের করবো। যেমন প্রথমে আমরা 1 নাম্বারটা বের করি। 1 নাম্বারটা আমাদের হয়েছে কি, প্রথম হচ্ছে ল্যাসপেলের সূত্র ব্যবহার করে আমরা করবো 1 নাম্বারটা। চলো 1 নাম্বারটা করি। তাহলে এখানে আনসারটা আমি বের করে দিই। এটা কত পাইছি আমরা দেখো, এটা পাইছি আমরা হচ্ছে এই যে এটা হচ্ছে 870 530, উপর 870 530। ঠিক আছে, তাহলে 870 530। তাহলে এখানে হবে উপরে 870 870, নিচে হবে এটা জায়গা হবে 500 530 মনে হয় নাকি, 870 530। ঠিক আছে, হ্যাঁ, ইন্টু 100। তাহলে আমাদের আনসার বের হয়ে যাবে। এটাকে ভাগ করে 100 দিয়ে গুণ করো, কত হয় দেখো। এটা পিপিআই। কত হয় বলো, 870 ডিভাইডেড বাই 530 কত হয়, ইন্টু 100। তাহলে 164.15 এটা কিন্তু ফাইনাল আনসার না। এখান থেকে তোমার কত বাদ দিতে হবে, এখান থেকে ওই 100টা আবার বাদ দিতে হবে, সিপিআই এর মতো। হ্যাঁ, এটা থেকে 100 বাদ দিতে হবে,
তাহলে আনসার কি দাঁড়াবে? আনসার হচ্ছে 161.15 মাইনাস 100 দিয়ে বাদ দিয়ে দাও, তাহলে আনসার হবে 64.15 শতাংশ বা পার্সেন্ট। এটা হচ্ছে মুদ্রাস্ফীতির হার। মনে থাকবে সেম ওয়েতে এটাও করবা এটাও করবা। পারবা? আমি আর দেখাচ্ছি না, তোমরা পারবা আশা করি। মানটা বসা দিলে হয়ে যাবে, মান বসা দিয়ে করে ফেলবা। এই দুটো পারবা তো? এই দুটো তোমার মান বসা দিয়ে করবা, আমি করে দিচ্ছি না, কেমন? ওকে, এই জন্য মান বসা দিয়ে করবা। এই তাহলে আমাদের ম্যাথ শেষ। ও আচ্ছা, আরেকটা ছিল জিএনপি ডিপ্লেটর। হ্যাঁ, জিএনপি ডিপ্লেটর মানে হচ্ছে সংজ্ঞাটা মনে রাখলে হবে, আর কিছু মনে রাখার দরকার নেই। পরীক্ষা এটা থেকে তেমন বেশি পরীক্ষা আসে না। মনে রাখবো হচ্ছে আর্থিক জিএনপি ও প্রকৃত জিএনপির অনুপাতকে জিএনপি ডিপ্লেটর বলা হয়। জিএনপি ডিপ্লেটর বলে, ঠিক আছে? তাহলে ডিপ্লেটর মানে কি? আর্থিক জিএনপিকে প্রকৃত জিএনপিতে কি করতে হবে? ভাগ করতে হবে। হ্যাঁ, এটাকে আমরা বলি কি বলে থাকি? এটাকে আমরা বলে থাকি ডিপ্লেটর। হ্যাঁ, আর্থিক জিএনপিকে প্রকৃত জিএনপি দিয়ে কি করতে হবে? ভাগ করতে হবে। তো এখানে একটা ম্যাথ দিচ্ছে, 2000 সালে প্রকৃত জিএনপি এত, আর্থিক জিএনপি এত। 2020 সালে প্রকৃত জিএনপি এত, আর্থিক জিএনপি এত। এটার মাধ্যমে তোমাকে হয়তো জিএনপি ডিপ্লেটরের মাধ্যমে, জিএনপি এই যে জিএনপি ডিপ্লেটরের মাধ্যমে তোমাকে কি বলতে পারে? যে জিএনপি ডিপ্লেটর বা উৎপাদকের অবমূল্যায়ন সূচক ব্যবহার করে মুদ্রাস্ফীতির হার নির্ণয় করো। সো আমরা যদি জিএনপি ডিপ্লেটর বের করতে চাই, তাহলে এখানে বলতে পারি প্রথমে আগে এখানে দুটো জিনিস বের করতে হবে। একটা হচ্ছে আমাদের যে 2019 সালে আমরা যাকে ডিপ্লেটর বের করি, ডিপ্লেটর যদি বের করে তাহলে সেটা সূত্র হচ্ছে প্রকৃত আর্থিক জিএনপি ডিভাইড বাই প্রকৃত জিএনপি। আর্থিক জিএনপি হচ্ছে 1200, এটাকে প্রকৃত জিএনপি দিয়ে ভাগ করতে হবে। হ্যাঁ, 1000 দিয়ে ভাগ করো, তাহলে আনসার বের হবে। এটাকে দিয়ে ভাগ করলে 1.2 মনে হয়, 1.2। এরপরে হচ্ছে আমাদের আবার 2020 সালে ডিপ্লেটর বের করতে হবে। প্রকৃত জিএনপিকে আর্থিক জিএনপি দিয়ে ভাগ করতে হবে, আর্থিক জিএনপি প্রকৃত জিএনপি দিয়ে ভাগ করতে হবে। 1385 ডিভাইড বাই 1050, এটা ভাগ করো, কত হয় দেখো তো? তাহলে 1386 ডিভাইডেড বাই 1050, 1.32, ঠিক আছে? এটা পাইলাম। তাহলে আমরা যদি বলি এখন, তাহলে জিএনপি ডিফ্লেটর, জিএনপি ডিফ্লেটর না, এখন লিখবো যে আমরা মুদ্রাস্ফীতি হার লিখবো, সরাসরি মুদ্রাস্ফীতি হার লিখতে পারবা। মুদ্রাস্ফীতির হার, এখানে একটু সূত্রটা মনে রাখবা, ওই যে মুদ্রাস্ফীতি হারে যে সূত্র করছি সেটার মতোই, যেটা আগে হিসাব বছর, মানে এখানে হিসাব বছর কোনটা? এটা হচ্ছে ভিত্তি বছর। হ্যাঁ, হিসাব বছরে জিএনপি ডিপ্লেটর মানে 2020 এর জিএনপি ডিফ্লেটর মাইনাস 2020 এর জিএনপি ডিফ্লেটর, মানে আপডেট বছর যে ডিফ্লেটর সেটা, সেখান থেকে পূর্ববর্তী যে বছর মানে 2019 এর জিএনপি ডিপ্লেটর। এটা হচ্ছে একদম কঠিন প্রশ্ন আসলে তখন আসবে। এটাকে ভাগ করতে হবে 2019 দিয়ে, 2019 সালে যেটা পরবর্তী বছর সেটা আর কি। এই যে আপডেট বছর, এটা হচ্ছে হিসাব বছর, এটা হচ্ছে ভিত্তি বছর দিয়ে ভাগ। হ্যাঁ, 2019 সালের জিএনপি ডিফ্লেটর, ঠিক আছে? আর লাস্ট 100 দিয়ে গুণ করতে হবে এটাতে। তাহলে আমাদের আনসার হচ্ছে উপরে হবে আমাদের 22 হচ্ছে এটা 132 1.32 মাইনাস 1.2 ডিভাইড বাই 1.2 ইন্টু 100। তাহলে আনসার বের হয়ে যাবে 132 মাইনাস 1.32 মাইনাস 1.2 ডিভাইডেড বাই 1.2 ইন্টু 100। তাহলে আনসার বের হবে 10%। 10% হচ্ছে ইনফ্লেশন রেট। এটা হচ্ছে সর্বোচ্চ কঠিন আসলে তখন এভাবে আসবে। তাহলে আনসার আসবে 10% ইনফ্লেশন রেট। পারবো না দেখো সবাই? পারবো? ওকে, এরপর এখানে আর কিছু ইনফরমেশন আছে, যে আমাদের মুদ্রাস্ফীতির কারণ কি, কেন মুদ্রাস্ফীতি হচ্ছে বাংলাদেশে, এগুলো একটু পড়বা সুন্দর করে, এগুলো পরীক্ষা আসবে। মুদ্রাস্ফীতির কারণ কি, হ্যাঁ, তারপর হচ্ছে মুদ্রাস্ফীতির কারণ আরও আছে এখানে, এগুলো একটু পড়বা। মুদ্রাস্ফীতির প্রভাব,
ভালো না খারাপ, মুদ্রাস্ফীতি হলে কাদের জন্য ভালো, কাদের জন্য খারাপ, মুদ্রার সংকোচন হলে কাদের জন্য ভালো, কাদের জন্য খারাপ, এটা পড়লে হয়ে যাবে। মুদ্রাস্ফীতি যাদের জন্য ভালো, মুদ্রার সংকোচন তাদের জন্য আবার কি, তাদের জন্য কি হবে, মুদ্রাস্ফীতি যাদের জন্য ভালো, মুদ্রাস্ফীতি কি মুদ্রার সংকোচন হচ্ছে তাদের জন্য কি হবে, খারাপ হবে আর কি। এইটুকু মানে এইটা পাশে চলে যাবে, এইটাই পাশে চলে আসবে, এটা পড়লে বুঝবা। তারপরে চলে আসি আমরা প্রভাবগুলো দেখাইছে মুদ্রাস্ফীতির ক্ষেত্রে, যেমন কর্মসংস্থানের উপর কী প্রভাব, আয় বন্টনের উপর কী প্রভাব পড়ে, হ্যাঁ, তারপর হচ্ছে মূল্যস্তরের উপর কী প্রভাব পড়ে, এগুলো একটু পড়ে দেখবা। সামাজিক প্রভাব, মুদ্রাস্ফীতি প্রতিকার উপর, এটা খুবই গুরুত্বপূর্ণ। মুদ্রাস্ফীতি আমরা প্রতিকার করতে চাইলে, একটা দেশে যদি মুদ্রাস্ফীতি আমরা কমাইতে চাই তাহলে আমাদেরকে কী কী বিষয় মনে রাখতে হবে, হ্যাঁ। মুদ্রাস্ফীতি কমাইতে চাইলে আমাদেরকে 3টা নীতি আছে। এক, আর্থিক নীতি, এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে থাকে সাধারণত এই নীতিগুলো, এটা তোমরা প্রথম পথে 10ম অধ্যায়ে পড়ছো। ওই যে ঋণ নিয়ন্ত্রণ হাতিয়ার আছে না, সেগুলোই ঋণ নিয়ন্ত্রণ করলেই কিন্তু মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ হয়ে থাকে, বুঝছো। আর হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের রাজস্ব নীতি, যেটা সরকার নিয়ে থাকে অর্থ মন্ত্রণালয় কর্তৃক, আর এটা হচ্ছে কেন্দ্রীয় ব্যাংক নিয়ে থাকে। আর মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রত্যক্ষ কার্যক্রম মানে হচ্ছে যেটা সরাসরি কিছু পদক্ষেপ নেওয়ার মাধ্যমে মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যায়। এখানে আছে সেগুলো, প্রত্যেকটা একটা বর্ণনা দেওয়া আছে, তোমরা এগুলো একটু বাসায় পড়ে নিবা, ঠিক আছে। এই মুদ্রাস্ফীতির প্রত্যক্ষ কার্যক্রম, এই যে যেমন ধরো উৎপাদন বৃদ্ধি করতে পারি আমরা, মুদ্রা বাতিল করতে পারি, তখন মুদ্রাস্ফীতি কন্ট্রোল করা যাবে। রাষ্ট্রীয় স্থিতিশীলতার মাধ্যমে, মুদ্রা নিয়ন্ত্রণের মাধ্যমে, এগুলো সবগুলো হচ্ছে মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণের প্রত্যক্ষ কার্যক্রম, ঠিক আছে। পারবা? আমি লাস্টের অংশটুকু একটু স্কিপ করে পড়াইছি, এগুলো বোঝাচ্ছি না, কারণ তোমরা বাসায় একটু পড়লে পারবা, ঠিক আছে। এখানে সব দেওয়া আছে, টপিকগুলো একটু সুন্দর করে পড়লে হয়ে যাবে, সময় দিয়ে পড়বা একটু। বলো, পারবো কিনা বলো। আমার কোমর ফেটে যাচ্ছে আর দাঁড়িয়ে দাঁড়াতেছি না, বুঝছো। কালকে সকালে কেমনে ক্লাস নেওয়ার চিন্তা করতেছি। কালকে সকালে আবার অফলাইনে ক্লাস আছে 8টায়, তারপর তোমাদের ক্লাস আবার 11টায়। খোলা বাজার নীতিটা একটু এক্সপ্লেন করেন। দেখো খোলা বাজারে যখন ঋণপত্রগুলো বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক, খোলা ঋণপত্র মানে কি, যেগুলো বিনিয়োগের জন্য মানুষ কিনে থাকে, এরকম কিছু দলিল আর কি, এগুলো মানুষ কিনে কেন, কারণ এগুলোতে বিনিয়োগ করলে মানুষের লাভ পায়, বেশি দাম বিক্রি করতে পারে এবং একটা সুদ পায় সেজন্য। তো যখন সেগুলো খোলা বাজার বিক্রি করে কেন্দ্রীয় ব্যাংক, তখন মানুষ সেই কাগজগুলো কিনে। ওই দলগুলো কিনলে সব টাকা হচ্ছে মানুষের হাতে, টাকাগুলো সবগুলো ব্যাংকের কাছে চলে যায় আর কাগজগুলো মানুষের হাতে চলে আসে। সেটাকে আমরা বলি যে খোলা বাজার নীতির মাধ্যমে ঋণ নিয়ন্ত্রণ বা মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা। দেখা যাচ্ছে সব টাকা যখন ব্যাংকের কাছে চলে যায়, তখন ব্যাংক মানে মানুষজন আর কী করতে পারে, মানুষের হাতে টাকা থাকে না, সেজন্য মানুষ কি করে, মানুষ হচ্ছে সেই মানে বাজারে যখন টাকা পয়সা কমে যায়, তখন জিনিসপত্রের দাম কমে যায়, চাহিদা কমে যায় আর কি। আর যখন একটা দেশ চায় যে মুদ্রাস্ফীতি করাবে, তখন ওই ঋণপত্রগুলো আবার বিক্রি করে, আবার ক্রয় করে খোলা বাজার থেকে। ক্রয় করলে তখন মানুষজন ওই কাগজগুলো বিক্রি করে দেয়, বেশি দামে বিক্রি করে দেয় ব্যাংকে। টাকাগুলো সব তখন হচ্ছে কোথায় চলে আসে, মানুষের হাতে চলে আসে, তখন আমরা মুদ্রাস্ফীতি দেখা দেয় সে দেশে। রাজস্ব নীতি কি, যেটা সরকার অর্থ মন্ত্রণালয় করতেই, যেমন বাজেট ঘোষণা কেমন, এই জিনিসগুলোর মাধ্যমে হয়, সরকারের ব্যয় কত করবে সেগুলো সবগুলো রাজস্ব নীতির মধ্যে পড়ে। স্যারের অনেকটা পরিবর্তন আসছে, কি পরিবর্তন, পরিবর্তন কি? মাথায় একদম ঢুকে না, কি করব, পড়াশোনা যে করো নাই সারা বছর, একটু যদি পড়ে রাখতা তাহলে তো আজকে দশা হইতো না। হ্যাঁ, এখন কি করবা, এখন পরিশ্রম করতে হবে, 24 ঘন্টার মধ্যে 15 ঘন্টা পড়তে হবে। তানজিরা বলছে স্যার একটা কথা বলি, বলো। ক্লাস শেষ, আমরা একটু গল্প সল্প করতেছি আর কি, ঠিক আছে। ক্লাস শেষ, আমরা একটু গল্প করতেছি।
স্যার মানব সম্পদটা একটু বুঝাই দেন। মানব সম্পদ তো চতুর্থ অধ্যায়ের। মানুষকে আমরা যখন শিক্ষা, চিকিৎসা এবং প্রশিক্ষণের মাধ্যমে সুস্বাস্থ্যের অধিকারী দক্ষ মানব গোষ্ঠী হিসেবে গড়ে তুলি, তখন সেটাকে বলি আমরা মানব সম্পদ। আপনি অঙ্ক করতে দেখলে সহজ লাগে, কিন্তু নিজে করতে গেলে কঠিন লাগে। তুমি একটু প্র্যাকটিস করবা বাসায় বেশি বেশি, তাহলে দেখবা যে সহজ লাগবে। একটু পরে রাখছিলাম বলে ইজি লাগে। হ্যাঁ, একটু পরে রাখতে হবে, কারণ সেকেন্ড পেপারের সি প্রোগ্রামের চেয়ে হার্ড বোঝাই যায় না, তাই নাকি? সি প্রোগ্রামের চেয়ে হার্ড নাকি এটা? এমসিকিউ কয়টা হয়েছে? আচ্ছা, বলো কি অবস্থা তোমাদের, কেমন যাচ্ছে দিনকাল? চ্যাপ্টার 8-9 হচ্ছে আমরা আগামীকালকে সকালে পড়ব। বেশিক্ষণ পড়াবো না, আগামীকালকে সকালে আমরা 1.5 ঘন্টার মধ্যে আশা করি কভার করে দিব সব কিছু। ঠিক আছে, 1-1.5 ঘন্টা 2 ঘন্টার মধ্যে সব কভার। 2 ঘন্টা লাগবে না, 1.5 ঘন্টার মধ্যে কভার করে দিব, চেষ্টা করবো আমি 1.5 ঘন্টার মধ্যে কভার করে দেওয়ার জন্য। তার আপনার এসএসসি 21 সালে ক্লাস করে আমি অর্থনীতি প্রথমটা অনেক সহজ হয়ে গেছে। আচ্ছা, অর্থনীতি পথটা নাকি প্রথমটা? ও, অর্থনীতি প্রথমটা বলতেছে। আচ্ছা, 2 বছর আগে অন্যরকম ছিলেন, তাই নাকি? তুমি বলছে আর এগুলো তো কোয়েশ্চেন হার্ড করলে আসবে, বেসিক্যালি তো মুদ্রাস্ফীতির হার নিয়ে আসবে। হ্যাঁ, না ওইখানে ওগুলো আসবে, সিপিআই ওইটা আসতে পারে পরীক্ষায়, কেমন? ওটা কোয়েশ্চেন সহজ হলে আসবে, তবে যেটা জিএনপি রিপ্লেটও করছি সেটা হচ্ছে তোমার পরীক্ষা প্রশ্ন হলে কঠিন হলে আসবে। এখানে পারি, কিন্তু মাঠে গেলে পারি না। তাহলে তোমাকে মাঠে পারার জন্য তোমাকে প্রচুর পরিমাণ প্র্যাকটিস করতে হবে। ফিশারের আদর্শ অংশটা করে দেন, তুমি করতে পারবা তো? এই মান বসাও, সরাসরি মান বসায় ওইটাকে ভাগ করবা, ভাগ করে রুট ওভার করবা। আমার ক্যালকুলেটার আছে না, ক্যালকুলেটার রুট ওভার চেপে ওই মান দুটো বসাবা, গুণফলটা বসাবা। হ্যাঁ, তারপর সমান চাপলে দেখবে চলে আসবে। কালকে ক্লাস সকাল 11টায় হবে ইনশাল্লাহ। স্যার বললাম তো, শুনলে না? তানজিলা, শুনছি তো, কি বলছো তুমি? কি বলছো? তানজিলা কই? তানজিল ইসলাম, স্যার আমাদের সিভিক্স ক্লাসটা তো বন্ধ কইরা দিল, তাহলে কি হবে? সিভিক্স ক্লাসটা বন্ধ করে দিল মানে? সিভিক্স ক্লাসটা হবে, সিভিক্স ক্লাস তোমাদের কালকে, তোমাদের পরশুদিন ইকোনমিক্স পরীক্ষা, তো কালকে হবে না, পরশুদিন হবে আর কি, ইকোনমিক্স পরীক্ষার পরে। স্যার আপনার চেহারায় অনেক পরিবর্তন হয়ে আছে, আমি আপনার ইউটিউবে চ্যানেলে টেস্ট থেকে ক্লাস করতেছি। আচ্ছা, মাহিনুর রহমান বলছে, স্যার কিছু পারি না, এতদিন কাল পরে কি ভালো কিছু করতে পারবো? যতটুকু করতে পারো আর কি, এখন তো কিছু বলা যাচ্ছে না। তুমি যতটুকু করতে পারো, তুমি যদি মনে হয় যে করতে পারবা তাহলে পারবা, আর তুমি যদি বলো যে না আমি পারবো না তাহলে পারবা না। ইউটিউবে ক্লাসগুলো আমরা আপলোড করবো। হ্যাঁ, ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করতেছি। হ্যাঁ, সো সবাইকে গুড নাইট। আমরা কালকে ইনশাল্লাহ আবার চ্যাপ্টার 8-9 চেষ্টা করব। হ্যাঁ, আমরা সকালে 8-9 পড়বো, সকালে 11টায়। সো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আর এই আর কি দোয়া করবা ভাইয়ার জন্য। আর কি বলবো, ঠিক আছে? আর হচ্ছে আর কি করতে পারো, ভাইয়াকে একটা পোস্ট করতে পারো, এইটুকু বলতে পারি। ঠিক আছে, একটা পোস্ট করতে পারো নিজের ওয়ালে। সকালে আগামীকালকে সকালে 8 এবং 9 পড়ানো হবে, এবং রাতে হচ্ছে এমসিকিউ ক্লাস হবে। ঠিক আছে, ওকে, আমরা শেষ করছি। সো পরবর্তী মারুফ, তোমাকে তো আমি আনসার দিছি, তুমি আদর্শ দামসূচকটা তুমি করো, নিজে করো, বাসায় নিজে করো। ঠিক আছে, 2টা মান বসা দিয়ে গুণ করবা, তারপর ক্যালকুলেটারের রুট ওভার চেপে ওই গুণফলটা বসাবা, আনসার বের হয়ে যাবে। কালকে সকাল 11টায় ক্লাস হবে, সকাল 11টায়। থ্যাংক ইউ সবাইকে, আসসালামু আলাইকুম।